স্যার, স্যার জয়েন করছেন নাকি? জি, আসসালামু আলাইকুম মনির ভাই। আমি জয়েন করছি মনির ভাই। আচ্ছা আচ্ছা। তো আপনার আমার মানে আমি লিঙ্কটা পাই নাই, তো আমি অনেক আগেই ওয়েট করতেছিলাম, আচ্ছা আচ্ছা। ভাবতেছিলাম আবার কোনো কারণে কোনো শিডিউল চেঞ্জ হয়েছে কিনা বা কিছু না, হয়েছে আমি কিনা। আমি আবার চিন্তা করলাম আপনি ইউকে তে হঠাৎ করে আবার বড় শীত টিত পড়লো কিনা। না না, শীত নাই আপনার, এখন তো সামার চলে আসছে। সামার চলে আসছে, বাস এখন তো আপনি আপনার আরামে 10টা আছেন। পর্যন্ত রাত্রেবেলা রাত হয়, রাত 10টা বাজে। তাহলে এশার নামাজ কয়টায়? এশার নামাজ হচ্ছে আপনার প্রায় 11টার সময় এখন, আচ্ছা আচ্ছা। বুঝছেন। হুম হুম। আপনার এখন আপনার অনেক বিশাল ডিফারেন্স আর কি, রাত্রেবেলা আবার রাতটা খুবই ছোট আর কি। আবার আপনার ডিসেম্বর মাসে একই উজু দিয়ে আপনার এত কাছাকাছি। হুম। আপনার এই যে জোহর, আসর, মাগরিব, এশা চারটায় আপনার কাবার হয়ে যায় অল্প সময়, 5 ঘন্টার ভিতরে সবকিছু হয়ে যায়। এই হলো অবস্থা আর কি। তো ঠিক আছে। তো ওকে স্যার, থ্যাংক বাংলাদেশে ইউ। তো বাংলাদেশে তো অনেক রাত হয়ে গেছে, তো হ্যাঁ, আমরা শুরু 10টা, করি। 10টার বেশি বাজে, 10টা 10 15। হ্যাঁ হ্যাঁ। জি জি তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমরা যে চ্যাপ্টারটি আলোচনা করবো সেটা হচ্ছে চ্যাপ্টার 2। এবং জি। এখানে আজকে যে টপিকটা সেটা হচ্ছে সাপ্লাই চেইন পারফরমেন্স অ্যাচিভিং স্ট্র্যাটেজিক ফিট অ্যান্ড স্কোপ। তো আমরা আজকে আজকে দেখবো আসলে সাপ্লাই চেইন পারফরমেন্সের ক্ষেত্রে আসলে আহ, যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট, গত ক্লাসে আমরা বলেছিলাম যে যে কোনো ব্যবসার মূল উদ্দেশ্যটা কি প্রফিট ম্যাক্সিমাইজ করা। এবং প্রফিট ম্যাক্সিমাইজ করতে হলে আপনাকে কি করতে হয়, ভ্যালু ক্রিয়েট করতে হয়। যেমন আমি যখন একটা একটা টঙের দোকানে গিয়ে চা খাবো, আমি কিন্তু 5 টাকার বেশি দিব না। আবার আমি যখন হোটেল সেরাটনে গিয়ে চা খাবো, তখন কিন্তু ঠিকই আমি 5,000 টাকা দিব। তার কারণটা কি, হোটেল সেরাটন ওই যে ভ্যালুটা তারা ক্রিয়েট করতে পারছে। তো এখন এখানে বলা হচ্ছে এই যে ভ্যালু ক্রিয়েশন বা ভ্যালু চেইন, এখানে এই জিনিসটাকে কিভাবে আপনি সাপ্লাই চেইন বা বিজনেসের সাথে লিঙ্ক আপ করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দ্য ভ্যালু চেইন লিঙ্কিং সাপ্লাই চেইন অ্যান্ড বিজনেস স্ট্র্যাটেজি। এখানে শুরুতে একটা কথা আছে, আপনি যদি খেয়াল করে দেখেন, বিজনেস অর কম্পিটিটিভ স্ট্র্যাটেজি। তো একটা ব্যবসার যে কম্পিটিটিভ স্ট্র্যাটেজি, এটা তিনটা স্ট্র্যাটেজি নিয়ে গঠিত হয়। একটা হচ্ছে সাপ্লাই চেইন, একটা হচ্ছে মার্কেটিং, একটা হচ্ছে নিউ প্রোডাক্ট স্ট্র্যাটেজি। তো নিউ প্রোডাক্ট স্ট্র্যাটেজিটি কি, আপনি যখন একটা ব্যবসা করেন বা ব্যবসা শুরু করেন, আপনার কি প্রোডাক্ট লাগবে না ভাই? কি জি। লাগবে? প্রোডাক্ট। তো প্রোডাক্ট। এখন এই যে নিউ প্রোডাক্ট যে ডেভেলপমেন্ট করবেন, এই নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট করার যে কৌশল, সেটাকে আমরা কি বলি, নিউ প্রোডাক্ট স্ট্র্যাটেজি। জি। এই যে নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট কি দেখতে পাচ্ছেন, এটাকে আমরা কি বলি, নিউ প্রোডাক্ট স্ট্র্যাটেজি। এখন প্রোডাক্টটা তৈরি করার পর আপনি যখন বিক্রি করবেন, আপনার কি মার্কেটিং এবং সেলস এর দরকার আছে না ভাই? তখন জি। এই যে মার্কেটিং এবং সেলস, এটাকে আমরা কি বলি, মার্কেটিং স্ট্র্যাটেজি। আর সাপ্লাই চেইন স্ট্র্যাটেজিটা কি? যেমন সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি কনসিস্ট অফ থ্রি থিংস, একটা হচ্ছে অপারেশন, একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, একটা হচ্ছে সার্ভিস। তো অপারেশনটা কি? অপারেশনটা যদি আপনারা খেয়াল করে দেখেন, এখানে বলা হচ্ছে যে ম্যাটেরিয়াল প্রকিউরমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফ ম্যাটেরিয়ালস, আপনার র ম্যাটেরিয়াল সংগ্রহ করা এবং গাড়িতে করে র ম্যাটেরিয়ালস কি করা, নিয়ে আসা, এরপর এটা ম্যানুফ্যাকচার করা। এই যে এই যে টোটাল কাজটা, র মেটেরিয়াল সংগ্রহ করা, গাড়িতে করে ফ্যাক্টরিতে নিয়ে আসা এবং সেই র মেটেরিয়ালস ব্যবহার করে প্রোডাক্টটা তৈরি করা, এই টোটাল কাজটাকে আমরা কি বলি, অপারেশনাল ম্যানেজমেন্ট। অপারেশন। এরপর প্রোডাক্টটা তৈরি করার পর আমার কি করতে হয়, এর ফিনিশ গুডসটা আমার ওয়্যার হাউসে পৌঁছায় দিতে হয় গাড়িতে করে, অথবা এই ফিনিশ গুডসটা আমি ডিস্ট্রিবিউটরকে দিব। ডিস্ট্রিবিউটর আবার কাকে দিবে, রিটেলারকে দিবে। রিটেলারের কাছ থেকে আবার কে নিয়ে যাবে, কাস্টমার নিয়ে যাবে। তাহলে এই যে ডিস্ট্রিবিউশন অফ প্রোডাক্ট, এটাকে আমরা কি বলি, ডিস্ট্রিবিউশন অর লজিস্টিক ম্যানেজমেন্ট। এরপর আপনার কাছ থেকে মনে করেন ফর এক্সাম্পল শফিকুর রহমান তহিন সাহেব, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি একটা গাড়ি, আপনি ফর এক্সাম্পল একটা গাড়ি কিনেছেন। তো গাড়িটা যদি কোনো একটা কারণে ভালো সার্ভিস না দেয়, তাহলে আপনার কি এই গাড়িটার জন্য আপনার একটা আফটার সেল সার্ভিস লাগবে না? জি স্যার, অবশ্যই। এই আফটার সেলস সার্ভিসের জন্য আপনি কার কাছে যাবেন? আপনি ওই কোম্পানি, যে কোম্পানি থেকে কিনছেন সেই কোম্পানির কাছে যাবেন না? জি জি। তো এখন এটাকে আমরা কি বলি, আফটার সেল সার্ভিস, বা এটাকে সার্ভিস। আমরা কি বলি, সার্ভিসেস ম্যানেজমেন্ট। তাহলে আপনারা যদি খেয়াল করে দেখেন, এই যে আমরা বললাম কম্পিটিটিভ স্ট্র্যাটেজি, এই যে আমরা এখানে বললাম কম্পিটিটিভ স্ট্র্যাটেজি, তিনটা স্ট্র্যাটেজি নিয়ে গঠিত। একটা হচ্ছে নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, একটা হচ্ছে মার্কেটিং অ্যান্ড সেলস স্ট্র্যাটেজি, একটা হচ্ছে সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি। আবার সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি আবার তিনটা নিয়ে গঠিত। একটা হচ্ছে অপারেশন ম্যানেজমেন্ট, আর র মেটেরিয়াল সংগ্রহ করা থেকে শুরু করে প্রোডাক্ট তৈরি করা পর্যন্ত যে কাজ, এটাকে আমরা অপারেশন ম্যানেজমেন্ট বলি। প্রোডাক্টটা তৈরি করার পর এই যে আপনার হোলসেলার রিটেলার কাছে পৌঁছে দেওয়ার যে কাজ, এটাকে আমরা কি বলি, ডিস্ট্রিবিউশন ও লজিস্টিক ম্যানেজমেন্ট। এরপর প্রোডাক্টটা কেনার পরে যদি কোনো কারণে যদি প্রোডাক্টটা যদি মিসফাংশন করে বা কোনো কারণে যদি মেল ফাংশন করে, তাহলে এই যে আপনাকে যে সার্ভিসের কাজ, এটাকে আমরা কি বলি, আফটার সেল সার্ভিস বলি। এই তিনটা সার্ভিস, তিনটা কাজ, একটা হচ্ছে অপারেশন ম্যানেজমেন্ট,
ডিস্ট্রিবিউশন আর লজিস্টিক ম্যানেজমেন্ট, আর হচ্ছে সার্ভিস ম্যানেজমেন্ট। তিনটাকে আমরা একত্রে কি বলি? সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি বলি। তো এখন যদি খেয়াল করে দেখেন, এই যে একটা ব্যবসার যে কম্পিটিটিভ স্ট্র্যাটেজি, এটাকে কিভাবে আমরা ডিফাইন করব? যেমন ফর এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন, ওয়ালমার্ট এইমস টু প্রোভাইড হাই অ্যাভেলেবিলিটি অফ এ ভ্যারাইটি অফ প্রোডাক্টস অফ রিজনেবল কোয়ালিটি অ্যান্ড লো প্রাইস। পৃথিবীতে সবচেয়ে বড় সুপার স্টোরের নাম কি ভাই? ওয়ালমার্ট। আর সেকেন্ড, ওয়ালমার্টের পর দ্বিতীয় সর্ববৃহৎ সুপার স্টোরের নাম কি ভাই পৃথিবীতে? কারো জি কি জানা আছে ভাই? অ্যামাজন। না, না ভাই, অ্যামাজন তো একটা অনলাইন একটা সার্ভিস, আচ্ছা। ওয়ালমার্ট হচ্ছে ফিজিক্যাল। ওয়ালমার্টের পর হচ্ছে আপনার টেস্কো ইউকে। ওয়ালমার্ট হচ্ছে কোথাকার? ইউএস কানাডা। তারপর টেস্কো কোথাকার? ইউকে। তারপর নাম্বার তিন নাম্বার কি আছে? কোয়ারিফোর কোথাকার? ফ্রান্স। তো এখন এই যে আপনার সুপার স্টোরের সবচেয়ে বড় সুপার স্টোর হচ্ছে ওয়ালমার্ট, এখানে আপনার পৃথিবীর এমন কোনো প্রোডাক্ট নাই যেটা পাওয়া যায় না। তার মানে তাদের কম্পিটিটিভ স্ট্র্যাটেজিকে হাই অ্যাভেলেবিলিটি, আপনার কোনো কিছু লাগবে কোথাও পাচ্ছেন না, ওয়ালমার্টে যান সেখানে পাবেন। এবং যে কোনো প্রোডাক্ট অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে, হাই ভ্যারাইটি, অনেক বেশি ভ্যারাইটি আছে। যেমন আপনি পোলাও চাল কিনেন, পোলাও চালের কত প্রকার কি কি দেখবেন সব ওই দোকানে আছে। এবং এই কোয়ালিটি কি, এটাও রিজনেবল, প্রাইসটাও লো। কেন প্রাইসটা লো? যেহেতু তারা অনেক বেশি পরিমাণের প্রোডাক্ট কিনে এবং অনেক বেশি পরিমাণের প্রোডাক্ট বিক্রি করে, অতএব তাদের প্রাইসটা কি হয়? কম হয়। যেমন আপনি যদি ইউকেতে ওয়ালমার্ট যেমন আছে, আবার এখানে কি আছে? টেস্কো আছে। তো এখন এই যে শহরের আপনার টেস্কো, যেটা আপনার বড় বড় টেস্কো, মানে কি টেস্কো এক্সট্রা, এটা হয় শহরের বাহিরে। এটা কত বড়? আপনি মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার এক বিশাল একটা মনে করেন কার্জন হল, তারপর খেলার মাঠ, পুরোটা মিলে একটা দোকান সমান হবে। এখানে কি আছে? বহুতল বিশিষ্ট, এখানে আপনার একটা শপিং মলের মতো। মনে করেন ফর এক্সাম্পল বসুন্ধরা সিটি, এখানে তো অনেকগুলো দোকান আছে না? মনে করেন এটাতে শুধু টেস্কো আছে, এবং এখানে কি আছে? আপনার মনে করেন পাউরুটি থেকে শুরু করে শাকসবজি, এশিয়ান ফুড, ইভেন আপনার মনে করেন মাছ, মাংস, মোবাইল ফোন, আপনার এমন কোনো কিছু নাই পুরো পৃথিবীর যেটা মনে হয় ওই দোকানে গেলে আপনি পাবেন না। তো যেহেতু তারা অনেক বেশি পরিমাণে প্রোডাক্ট রাখে এবং অনেক বেশি প্রোডাক্ট অ্যাভেলেবেল, ভ্যারাইটি বেশি, প্রোডাক্টের পরিমাণ বেশি, তাহলে তারা যেহেতু অনেক বেশি পরিমাণে প্রোডাক্ট কিনে, তাহলে এটা কস্টিংটা কমে আসবে না ভাই? তো এই জি কারণে স্যার। প্রাইসটাও কি কম্পারেটিভলি লো। তাহলে এটা হচ্ছে তাদের কম্পিটিটিভ স্ট্র্যাটেজি। ডেল, এই যে গত ক্লাসে আমরা পড়েছিলাম, ডেল কি? ডেল হ্যাজ স্ট্রেস কাস্টমাইজেশন অ্যান্ড ভ্যারাইটি অ্যাট এ রিজনেবল কস্ট। আপনি যদি ডেলের কাছে যান, তাদেরকে আপনি যেভাবে বলবেন ওরা ঠিক ওইভাবে, যেমন আপনি বলেন ভাই আমার খুবই গেমস খেলতে ভালো লাগে, আমার একটু কনফিগারেশন এবং আমার র্যাম এবং আমার গ্রাফিক্সটা যেন বেশি হয়, তারা ঠিক ওইভাবে আপনাকে ল্যাপটপটা তৈরি করে দিবে। কিন্তু এইচপির কাছে যদি যান, তারা কিন্তু আপনাকে কাস্টমাইজ দিবে না, তাদের এই ল্যাপটপটা এইভাবে আছে, আপনাকে নিতে হলে এইভাবেই নিতে হবে। তো এক একটা কোম্পানির কি কম্পিটিটিভ স্ট্র্যাটেজি একরকম। যেমন আমি যদি আপনাকে প্রশ্ন করি ভাই, গ্রামীণ ফোন তাদের কম্পিটিটিভ স্ট্র্যাটেজি কি? কোয়ালিটি, নেটওয়ার্ক, নাকি প্রাইস? গ্রামীণ ফোনের কম্পিটিটিভ স্ট্র্যাটেজি? কোয়ালিটি নেটওয়ার্ক হতো, প্রাইস আচ্ছা। অনেক হাই। আবার যদি আমি যদি প্রশ্ন করি ভাই, আপনার বাংলা লিংক, এদের কম্পিটিটিভ স্ট্র্যাটেজি কি নেটওয়ার্ক নাকি প্রাইস? এদের প্রাইস অনেক লো স্যার। প্রাইস। প্রাইস। তাহলে এই যে এক একটা কোম্পানির কিন্তু কম্পিটিটিভ স্ট্র্যাটেজি কি এক এক রকম। তো এখন এখানে দেখেন, এই যে আপনার এই কম্পিটিটিভ স্ট্র্যাটেজি আবার গঠিত হয় তিনটা বিষয় নিয়ে। একটা হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, একটা হচ্ছে কি আপনার মার্কেটিং অ্যান্ড সেলস, আর একটা হচ্ছে কি সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি। এই তিনটার ভিতর কি থাকতে হবে? একটা কনসিস্টেন্সি এবং একে অপরকে সাপোর্ট করতে হবে। সবাইকে আমরা ক্লিয়ার? কম্পিটিটিভ স্ট্র্যাটেজি সবাইকে আমরা ক্লিয়ার ভাইরা? জি স্যার। আচ্ছা। তো এখন যদি আমরা একটু খেয়াল করে দেখি, এই যে স্বপ্ন, স্বপ্নের স্লোগানটা কি দেখা যাচ্ছে ঠিক আপনাদের স্ক্রিনে? জি স্যার, দেখা যাচ্ছে। কি স্বপ্নের ইয়াটা কি, আপনার ট্যাগলাইনটা কি? কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার, এগোরা। প্রতিদিনের কোয়ালিটি বাজার, আচ্ছা, মিনা বাজার। জীবনে আনে সজীবতা প্রতিদিন, আর ডেইলি শপিং। হাতের নাগালে সহজে সবকিছু। তাহলে এই যে চারটা আপনি দেখেন, স্বপ্ন, এগোরা, মিনাবাজার, ডেইলি শপ, এই চারটা কি আমাদের বাংলাদেশের চারটা টপ সুপার স্টোর না ভাইরা? তাহলে এখন এই যে চারটা সুপার স্টোর দেখেন, সুপার শপ, একটা হচ্ছে স্বপ্ন, তাদের কম্পিটিটিভ স্ট্র্যাটেজিটা কি কেউ কি বলতে পারবেন? এই যে ট্যাগলাইন দেখে কেউ কি বলতে পারবেন তাদের আপনার কম্পিটিটিভ স্ট্র্যাটেজিটা কি? লো কোয়ালিটি। প্রাইস। আপনার এখানে কি কোয়ালিটির কথা বলছে নাকি কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজারের কথা বলা হয়েছে? লো কষ্টের প্রাইস টাকায় শ্রেষ্ঠ বাজার, টাকা তার মানে কি এটা কি ইকোনমি না প্রাইস না ভাই? রাইট। জি। আচ্ছা। আর এগোরা কি বলছে? প্রাইসের কথা বলছে না কোয়ালিটির কথা বলছে? এখানে কোয়ালিটির কথা বলছে এগোরা। এগারো বলছে মিনা বাজার কোয়ালিটি। কিসের কথা বলছে? সজীবতা, মানে কি ফ্রেশ। ফ্রেশনেস।
ফ্রেশনেস এর কথা ফ্রেশনেস। বলা ডেইলি শপিং কিসের কথা বলছে? হাতের নাগালে সবকিছু, তার মানে কি কনভেনিয়েন্স। রাইট, ওদের সহজেই বুঝতে পাওয়া পারছেন? যায় আর কি, অ্যাভেলেবিলিটি। তাহলে এখন দেখেন এই যে চারটা সুপার শপ স্বপ্ন, তাদের কম্পিটিটিভ স্ট্র্যাটেজি কি? ইকোনমি অবলিক কি লো প্রাইস। এগারোর কম্পিটিটিভ স্ট্র্যাটেজি কি? কোয়ালিটি। মিনা বাজার কি? ফ্রেশনেস। ডেইলি শপিং কি? কনভেনিয়েন্স। কনভেনিয়েন্স। তাহলে এই যে চারটা কোম্পানির আপনি দেখতে পাচ্ছেন, চারটাই সুপার শপ, চারটাই বাংলাদেশে ব্যবসা করে, এক একজনের কম্পিটিটিভ স্ট্র্যাটেজি কি এক এক রকম না ভাইরা? স্যার, আচ্ছা, এরপর আসেন অ্যাচিভিং স্ট্র্যাটেজিক ফিট। এখন প্রথমে আমাকে বুঝতে হবে হোয়াট ইজ স্ট্র্যাটেজিক ফিট। বলা হচ্ছে দেখেন, কনসিস্টেন্সি বিটুইন কাস্টমার প্রায়োরিটিস দ্যাট দ্য কম্পিটিটিভ স্ট্র্যাটেজি হপস টু স্যাটিসফাই অ্যান্ড সাপ্লাই চেইন ক্যাপাবিলিটিস দ্যাট দ্য সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি এইমস টু বিল্ড। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি কাস্টমারের এই প্রায়োরিটিটা ফুলফিল করার জন্য। এখন আমার যদি সেই ক্যাপাবিলিটি না থাকে, আমি কি দিতে পারবো? ফর এক্সাম্পল, শফিক সাহেব মনে মনে, শফিকুর রহমান তুহিন সাহেব বলতেছে যে আমার খুব মনে চাইতেছে কি হরিণের মাংস দিয়ে আজকে ভাত খাবো শুক্রবার, জুমার নামাজ পড়া হরিণের মাংস দিয়ে কি খাবো? ভাত খাবো। এখন আমি হোটেলের মালিক, আমি চাইতেছি শফিক সাহেবের এই আশাটা, এই প্রায়োরিটিটা আমি ফুল স্যাটিসফাই করব, কিন্তু আমার কাছে হরিণ নাই। কি আমি কি পারবো তারে এই সেবাটা দিতে? কি পারবো ভাই? এক্স্যাক্টলি তো না হবে না। তাহলে এখন আপনি, যেমন ফর এক্সাম্পল শফিক সাহেব বলতেছে যে আমার খুব ইচ্ছে, কি ইচ্ছে? চাঁদে আমি একটু, এইবার একটু সামারটা আমি চাঁদে একটু ভ্যাকেশনে যাবো 1 মাসের জন্য। এখন বাংলাদেশের বিভিন্ন ট্যুরিস্ট কোম্পানির কাছে যায়, সবাই যখন শুনে উনি একটু ওনার মানে ট্যুরটা প্ল্যান করতে আসছে, আবার একটা অফার নিতে আসছে, সবাই তো ওনাকে খুবই খুশি যে একজন ট্যুরিস্ট আসছে, তাকে সেবা দিতে চাইছে। কিন্তু যখনই শুনে উনি চাঁদে যাইতে চায়, তো চাঁদে কি ভাই পাঠাইতে পারবে বাংলাদেশের কোনো মানুষ, কোনো কোনো ট্যুর এজেন্সি কোম্পানি? জি জি না ইজ স্যার, ইট পসিবল টু স্যাটিসফাই? না, এখন পর্যন্ত সম্ভব না। তাহলে এখন তার মানে স্ট্র্যাটেজিক ফিটটা কি? আমি স্ট্র্যাটেজিক ফিট বলতে বুঝাচ্ছি কাস্টমারের আপনার চাহিদা আপনি আইডেন্টিফাই করছেন, এই চাহিদাটা আমি পূরণ করব, কিন্তু আমার যদি সেই ক্যাপাবিলিটি না থাকে পূরণ করার মতো, তাহলে এটা কি স্ট্র্যাটেজিক ফিট হবে ভাই? না। জি না স্যার। যেমন এখানে মনির ভাই বললো আপনাদেরকে, এই যে মনির স্যার আপনাদেরকে বললো, যারা এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের 17টা ক্লাসে উপস্থিত থাকবেন, আপনাদের কনভোকেশন এবার মঙ্গল গ্রহে অনুষ্ঠিত হবে। এটা কি অ্যাচিভেবল? নো। না, এটা ইজ ইট achievable পসিবল? না। জি না নো। স্যার। তাহলে এটা কি স্ট্র্যাটেজিক ফিট না। হবে? না, এটা স্ট্র্যাটেজিক ফিট হবে না স্যার। আচ্ছা, তা এখন মনে করেন তুহিন সাহেব আপনার মনে করেন জামা লাগে এক্সেল সাইজ, ঠিক আছে, এখন আমি আপনারে দিলাম স্মল সাইজ, এটা আপনার ফিট হবে? স্ট্র্যাটেজিক ফিট, এটা ফিট হবে শরীরে? জি না স্যার, ফিট হবে না। তার মানে আমি বলতে চাচ্ছি ভাই, স্ট্র্যাটেজিক ফিটটা কি? কাস্টমারের চাহিদা আপনি আইডেন্টিফাই করলেই হবে না, আপনার মনে মনে চিন্তা করলেই হবে না, আপনার সেটা পূরণ করার মতো আপনার সে সামর্থ্য আছে কিনা সেটাও মাথায় রাখতে হবে। বিউবিটি একটা প্রাইভেট ইউনিভার্সিটি, নাম শুনছেন? জি স্যার। কোথায় এটা? বিউবিটি কোথায় ভাই অবস্থিত? সম্ভবত ফার্মগেট মনে হয়। রূপনগরে। আস্তাগফিরুল্লাহ, মিরপুর মিরপুর। রূপনগরে অবস্থিত। এখন এই বিউবিটি 2003 সালে প্রতিষ্ঠিত হয় এবং তাদের প্রথম থেকে উদ্দেশ্য ছিল বাংলাদেশের টপ 10, মানে টপ 10 প্রাইভেট ইউনিভার্সিটি একটা হবে। তো যখন 2003 সালে এটা প্রতিষ্ঠিত হয়, কমার্স কলেজের 3টা রুম ভাড়া নিয়ে, কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটা রুমে ক্লাস হইতো, এক রুমে টিচাররা বসতো, আরেক রুমে স্টাফরা বসতো। এই 3টা রুম ভাড়া নিয়ে মাত্র 2জন শিক্ষক আর 18 জন স্টুডেন্ট নিয়ে তারা যাত্রা শুরু করে। এখন শুরুতেই যদি বলতো তারা 2003 সালে যদি তারা বলতো আমাদের উদ্দেশ্য 2004 সালে বাংলাদেশের 1 নম্বর প্রাইভেট ইউনিভার্সিটি হওয়া, কি সম্ভব ছিল তার পক্ষে? সেটা কি সম্ভব ছিল ভাই? জি না স্যার। তাহলে তার মানে আমার কথা কি সবাই বুঝতে পারছেন স্ট্র্যাটেজিক ফিটটা কি? স্ট্র্যাটেজিক ফিটটা হচ্ছে আপনার কোনো কিছু টার্গেট করলে হবে না, সেটা পূরণ করার মতো আপনার সে সামর্থ্য আছে কিনা, যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? স্ট্র্যাটেজিক ফিট। সবাইকে আমরা ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। এখন শফিক সাহেব বললো স্যার আপনার পড়া এত ভালো লাগে, এত পড়া পড়ছি, এবার স্যার আমি 100তে 110 পাবো। কি শফিক সাহেব, ইজ ইট স্ট্র্যাটেজিক ফিট? না স্যার।
আপনি এটা যদি কইতেন 100-তে 100 পাবো, তাও মনে করতাম না এটা সম্ভব, পসিবল, সম্ভব, হয়তোবা হ্যাঁ। পাইতেও পারেন। কিন্তু 100-তে 110, ইজ ইট স্ট্র্যাটেজিক ফিট? জি না স্যার। আচ্ছা, তো এখন দেখেন এই কোম্পানি মে ফেল বিকজ অফ ল্যাক অফ স্ট্র্যাটেজিক ফিট। একটা কোম্পানি ফেল করতে পারে কেন? তার যদি ল্যাক অফ স্ট্র্যাটেজিক ফিট থাকে। যেমন ফর এক্সাম্পল, আপনার এক্সাম্পল অফ স্ট্র্যাটেজিক ফিট, কিছু কিছু কোম্পানি তারা সাকসেসফুল, যেমন ডেল। কারণ কি, তারা কাস্টমারের কোন প্রায়োরিটিটা স্যাটিসফাই করে? কাস্টমাইজেশন। তারা কাস্টমার যেভাবে বলে তাদেরকে সেভাবে ল্যাপটপটা বানায় দেয়। এই কারণে ডেলকে বলা হয় পৃথিবীর এক নাম্বার। কেন? বিকজ অফ কাস্টমাইজেশন। ওয়ালমার্ট পৃথিবীর এক নাম্বার সুপার শপ। কেন? বিকজ তাদের কাছে হাই অ্যাভেলেবিলিটি, যে কোনো প্রোডাক্ট কোথাও না পাওয়া গেলে তাদের দোকানে পাওয়া যায়, এবং প্রাইসটা কি হয়? লো প্রাইস। এই কারণে তারা এখন পৃথিবীর এক নাম্বার, তারা সাকসেসফুল। তো এখন যদি আমরা খেয়াল করি, এই যে স্ট্র্যাটেজিক ফিট অ্যাচিভ করার জন্য আপনার 3টে স্টেপ অতিক্রম করতে হয়। স্টেপ নাম্বার 1 কি আছে দেখুন তো? স্টেপ নাম্বার 1টা, স্টেপ নাম্বার 1 হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কাস্টমার অ্যান্ড সাপ্লাই চেন আনসার্টেনটি। কি দেখতে পাচ্ছেন? আন্ডারস্ট্যান্ডিং কাস্টমার অ্যান্ড সাপ্লাই চেন আনসার্টেনটি। তো এই যে স্টেপ নাম্বার 1 এর পর আমরা যদি দেখি স্টেপ নাম্বার 2টা হচ্ছে কি আন্ডারস্ট্যান্ডিং দ্য সাপ্লাই চেন। এরপর স্টেপ নাম্বার 3টা কি? অ্যাচিভিং স্ট্র্যাটেজিক ফিট। তো আজকে আমরা এই 3টে স্টেপ দেখবো কিভাবে আমরা স্ট্র্যাটেজিক ফিটটা অ্যাচিভ করতে পারি। তো স্টেপ নাম্বার 1-এ যদি আমরা যাই, একটু খেয়াল করে দেখবেন, বলা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য কাস্টমার অ্যান্ড সাপ্লাই চেন আনসার্টেনটি। প্রথমে আমরা এটাকে ভাগ করি, আন্ডারস্ট্যান্ডিং দ্য কাস্টমার। তো কাস্টমারকে আপনাকে প্রথমে বুঝতে হবে। কিভাবে বুঝবেন? দেখেন প্রথম লাইনটা কি বলছে? আইডেন্টিফাই দ্য নিডস অফ দ্য কাস্টমার সেগমেন্ট বিং সার্ভ। যেমন দেখেন 7-Eleven জাপান, জাপানের একটা সুপার শপ 7-Eleven জাপান, তাদের নাম হচ্ছে 7-Eleven। কারণ কি? প্রতিদিন সকাল 7টার সময় তারা খুলে এবং রাত 11টা পর্যন্ত তারা খোলা থাকে। তাহলে 7টা থেকে 11টা, জাপানে আর কোনো সুপার শপ 10টার আগে খুলে না, এবং কোনো সুপার শপ 5টার পরে বা 6টার পর ওপেন থাকে না। শুধুমাত্র একটা সুপার শপ যে কিনা সকাল 7টা বাজে খুলে 11টা পর্যন্ত খোলা থাকে, সেটা কোনটা? 7-Eleven জাপান। তাহলে এই সুপার শপটা যদি এতক্ষণ ধরে খোলা থাকে, তার মানে এটা কি কাস্টমারদের জন্য? এটা কি ভাই? কনভিনিয়েন্স না? জি স্যার। তো এরপর কনফিডেন্স। দেখেন ওয়ালমার্ট কাস্টমারদের কোন চাহিদাটা পূরণ করে? লো প্রাইস। যদি একটু সস্তায় কিনতে হয় তাহলে কোথায় যাব? আমি ওয়ালমার্টে যাব। তাহলে দেখেন এই যে আপনার 7-Eleven জাপান, তারা কিসের জন্য বিখ্যাত? কনভিনিয়েন্স। তারা অনেকক্ষণ খোলা থাকে। কোন একটা জরুরি প্রয়োজন রাত্রেবেলা 11টা বাজার আগে, তাহলে আমি কোথায় যাব? ওয়ালমার্টে। আমি 7-Eleven জাপানে চলে যেতে পারি। আবার যদি আমার যদি চিন্তা করি না আমি লো প্রাইস প্রোডাক্ট কিনবো, তাহলে আমি কোথায় যাব? ওয়ালমার্টে যাব। তারপর দেখেন নাম্বার 2-তে বলা হচ্ছে কোয়ান্টিটি অফ প্রোডাক্ট নিডেড ইন ইচ লট। ফর এক্সাম্পল, আপনার বাসায় একটা পানির কল নষ্ট হয়ে গেছে, অনবরত পানি যাচ্ছে। এখন আপনার পানির কলটা খুলে গেছে, অনবরত পানি যাচ্ছে। তা আপনার এখানে ভাই কয়টা কল দরকার? একটা, নাকি আপনার বাসায় আরো 10টা কল আছে? 10টা দরকার? বলেন তো দেখি, কয়টা কলের দরকার ভাই? একটা একটাই। দরকার। একটা কল। তাহলে এই যে এখানে প্রোডাক্ট লটটা কি স্মল। এখন আপনি এই যে একটা কল, এটা কি আপনি অনেকক্ষণ ধরে ওয়েট করবেন যে আগামীকাল ঠিক করব বা পরশুদিন ঠিক করব? ইজ ইট পসিবল? আচ্ছা, আপনাদের সাউন্ড হচ্ছে, বাইরে থেকে সাউন্ড আসতেছে ভাইরা। আচ্ছা, তা এখন এই যে পানির কল, ভাই আমার বাসায় 10টা পানির কল, একটা নষ্ট হয়ে গেছে, অনবরত পানি যাচ্ছে। তা আমি যদি আগামীকাল বা পরশুদিন পর্যন্ত ওয়েট করি, পুরা বিল্ডিং এর পানি কি থাকবে না চলে যাবে ভাই? চলে যাবে। চলে যাবে। তাহলে এখন এই যে পানির কল, এটা কি ইমার্জেন্সি? এটা কি ইমার্জেন্সি অর্ডার না? এটাকে এখনই রিপেয়ার করতে হবে না ভাই? হ্যাঁ, তাহলে হ্যাঁ। এখন জি দেখেন স্যার। এই যে ইমার্জেন্সি অর্ডারের ক্ষেত্রে ফর রিপেয়ার, আমার প্রোডাক্ট লটটা কি স্মল, একটা দুইটা প্রোডাক্ট দরকার। কিন্তু মনে করেন আপনি একটা নতুন বাড়ি তৈরি করতেছেন, 10তলা বিল্ডিং, প্রত্যেক তলায় আপনার 20টা করে কল লাগবে, 10 তলায় 200টা কল লাগবে। তাহলে এই যে কনস্ট্রাকশন অর্ডার ফর নিউ, আপনার এখানে প্রোডাক্ট লোড কয়টা? 200টা। তাহলে এটা লার্জ অর্ডার না ভাই? জি স্যার। জি। তাহলে এখন আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। এই যে ইমার্জেন্সি অর্ডার, একটা কল আপনার নষ্ট হয়ে গেছে, এখনো ঠিক করতে হবে। এই ক্ষেত্রে আপনি কি চিন্তা করবেন যে ভাই আমার বাসা মিরপুর, আমি একটু পুরান ঢাকায় যাই, ওখানে একটু সস্তা কল পাওয়া যায়? এই কথা চিন্তা করবেন, নাকি বাসার সামনে যেখানে পান না স্যার। যত টাকা হোক কিনে নিয়ে আসবেন? কোনটা করবেন? বাসার সামনে থেকে নিয়ে আসবে। সামনে থেকেই নেবো। তার মানে এই যে দেখেন রেসপন্স টাইম কাস্টমার উইল টলারেট। যখন ইমার্জেন্সি অর্ডার হয়, কাস্টমার টলারেট করে কি শর্ট টাইম, মানে খুব দ্রুত তার শর্ট প্রোডাক্টটা টাইম। দরকার হয়।
জি স্যার কনস্ট্রাকশন ওয়ার্ক মানেটা কি? আপনার প্রত্যেক তালায় 20টা কল লাগবে। আপনার বাড়িটা তৈরি করতে লাগবে মিনিমাম 10 তলা বাড়ি তৈরি করতে লাগবে আপনার 3 বছর। তো এই 200টা কল, আপনি কি এত তাড়াহুড়ার কিছু আছে ভাই? যেহেতু এটা জি কনস্ট্রাকশন না অর্ডার, আপনি খুঁজে খুঁজে একটু বেশি সময় নিয়ে যেখান থেকে ভালো কোয়ালিটি এবং কম খরচে পাবেন আপনি সেখান থেকে কিনবেন কম না? জি স্যার কি আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে এই যে জি স্যার আন্ডারস্ট্যান্ডিং দ্য বোঝা যাচ্ছে কাস্টমার, আপনাকে বুঝতে হবে যে আপনার কি পরিমাণ প্রোডাক্টের প্রয়োজন। আপনার রেসপন্স টাইম মানে আপনার কাস্টমার কতটুকু সময়, রেসপন্স টাইম মানে কি আমি কতটুকু সময় সহ্য করব। এখন তৈরি সাহেব আল্লাহ মাফ করুন, রাত্রেবেলা আপনার 11টার সময় যে ক্লাস শেষে আপনার ডায়রিয়া শুরু হয়ে গেছে। এখন দোকানদারের কাছে গেছেন বাসার সামনে, উনি বলছে ভাই আজকে দোকান খুলতে পারবো না, ঘুমাই গেছি, আপনি আগামীকাল সকালে আসেন। কিসের জন্য? ওর স্যালানের জন্য। আপনি আগামীকাল সকাল পর্যন্ত ওয়েট করবেন? না। না স্যার আপনার জায়গায় আমি তো সম্ভবই হলো না দোকান কখনো ভাঙা ফেলাইতাম, তার সহজ কথা হচ্ছে এটা। আর নাইলে আশেপাশে কোনো দোকান থাকলে সেখানে চলে যেতাম, কি যাইতাম না? আর যদি জি জি এরকম হয় যে আপনার ডাক্তার একটা ভিটামিন ট্যাবলেট রেফার করছে, তো এটা একটা দোকানে যদি না হয়, আপনি যদি 2 দিন পরে ভিটামিন ট্যাবলেট খাওয়া শুরু করেন, কি কোনো সমস্যা আছে ভাই? না। জি না স্যার তাহলে এই দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রোডাক্ট, বিটুইন কাস্টমার নিডস। আপনাকে আগে বুঝতে হবে আন্ডারস্ট্যান্ডিং দ্য কাস্টমার, কাস্টমার কি চায়, এটা কতটুকু গুরুত্বপূর্ণ। এরপরে স্লাইডটা দেখেন, বলা হচ্ছে ভ্যারাইটি অফ প্রোডাক্টস নিডেড। এখন আপনি দেখেন ইমার্জেন্সি অর্ডারের ক্ষেত্রে আমার কিন্তু প্রোডাক্ট লাগবে মাত্র একটা। তার মানে ইমার্জেন্সি অর্ডারটা কি? সিঙ্গেল সাপ্লায়ার, আমি একটা প্রোডাক্ট একজনের কাছ থেকে কিনবো এবং এটা যত টাকাই হোক আমি কিনবো। কিন্তু একটা আপনি ফর এক্সাম্পল আপনি যদি আমি জিজ্ঞেস করি ভাই, একটা প্রোডাক্ট যখন খুচরা কিনেন এটার দামটা বেশি হয় না? জি, বেশি হয়। আর জি যখন বেশি হয় একসাথে অনেকগুলো প্রোডাক্ট কিনেন প্রাইসটা কি কমে আসে না? জি। কমে আসে স্যার আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আপনার নান্না মিয়ার বিরিয়ানি তখন বিক্রি করতো 10 টাকা করে, এখন কত টাকা বিক্রি করে আমি ঠিক জানি না। তা আমাদের প্রায় 270 জন আমরা স্টুডেন্ট ছিলাম 2 সেকশনে। তা আমাদের প্রেজেন্টেশন হতো ডে লং, সকাল থেকে রাত পর্যন্ত। স্টাফ স্টাফ মিলে আমরা 300 প্যাকেট নান্না মিয়ার বিরিয়ানি বোরহানি সহ অর্ডার দিতাম। তো তখন এই 300 প্যাকেট যখন অর্ডার দিতাম, এই 10 টাকার বিরিয়ানির দাম আপনার নান্না মিয়ার যে বিরিয়ানি এটা নেমে চলে আসতো 7.5 টাকা। তাহলে যখন আপনি 1 প্যাকেট কিনবেন 10 টাকা, আর যখন 300 প্যাকেট কিনবেন কত? 7.5 টাকা। কি কমে আসছে না? কারণটা কি? কারণ বিকজ আপনি জি অনেক বেশি পরিমাণের প্রোডাক্ট কিনতেছেন। বেশি করে আমার কি কথা বুঝতে পারছেন? এরপর দেখেন সার্ভিস লেভেল রিকোয়ার্ড। জি স্যার ইমার্জেন্সি অর্ডারের ক্ষেত্রে আমার কি ভাই দ্রুত সেবা দরকার না? ফর এক্সাম্পল আপনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করছেন, আল্লাহ মাফ করুক, এখন আপনাকে হসপিটালে ইমার্জেন্সিতে নিয়ে গেছি আমি। তো ইমার্জেন্সিতে যদি আমি নিয়ে যাই, তাহলে আমি কি চাইবো? আমি এই মুহূর্তে ডাক্তার নার্স সবাইকে চাইবো না? আমি এই মুহূর্তে কি চাইবো? যে জি আপনার চিকিৎসা শুরু হোক। আমি কি ওয়েট করবো ভাই? কি আমি কি ওয়েট না করবো ওই স্যার ক্ষেত্রে? ওয়েট তাহলে করার এক্ষেত্রে সুযোগ নাই সার্ভিস লেভেলটা কি? হাই। আমি হাই চাইবো প্রোডাক্টটা অ্যাভেলেবেল, তার মানে কি ডাক্তার সেখানে উপস্থিত থাকবে। শর্ট টাইম, তার মানে কি অত্যন্ত দ্রুত তারা আমাকে সার্ভিসটা দিবে। আর জি কনস্ট্রাকশন অর্ডারের ক্ষেত্রে কি বলা হচ্ছে? কি আমার সার্ভিস লেভেল কম হইলেও সমস্যা নেই, একটা বিল্ডিং তৈরি করতেছি, আপনার 2 মাস দেরি হইলেও সমস্যা নেই। আমি একটা বিল্ডিং তৈরি করতেছি, কল কিনতে গেছি, সাপ্লায়ার বলতেছে স্যার নতুন একটা লট আসতেছে, শিপে আছে, একটু 2টা মাস সময় দেন। কলটাও অনেক ভালো, দামটাও সস্তা, এবং কি কোয়ালিটি অনেক সুন্দর হবে। তা আমাকে 2 মাস ওয়েট করতে কোনো সমস্যা আছে ভাই? না। কি আমার কথা কি জি বুঝতে না পারছেন? তাহলে এখন জি ইমার্জেন্সি জি অর্ডারের ক্ষেত্রে প্রাইসটা কি হয়? প্রাইসটা হাই, বেশি হয়। কারণ আপনার কি প্রোডাক্টের জরুরি প্রয়োজন এবং আপনি কি কিনেন? একটা বা দুটো খুচরো প্রোডাক্ট কিনেন। কিন্তু কনস্ট্রাকশন অর্ডারের ক্ষেত্রে প্রোডাক্টটা কি হয়? লো হয়। কেন লো হয়? কারণ প্রোডাক্টটা যদি আনঅ্যাভেলেবেলও থাকে, আপনি একটু লং টাইম, একটু সময় নিয়ে যেখানে প্রোডাক্টটা সস্তা আপনি সেখান থেকে প্রোডাক্টটা কিনবেন। সবাইকে আমরা বুঝতে পারছি? সবাইকে আমরা ক্লিয়ার? জি স্যার। জি স্যার জি এরপর স্যার। দেখেন ডিজায়ার্ড রেট অফ ইনোভেশন ইন দ্য প্রোডাক্ট, লাস্টেরটা একটু ট্রিকি। স্যার, জি সবাই অনেক সময় জি জি স্যার না বললেও দু একজনে বলে, তো এখন বাকিদের কি অবস্থা আমি জানি না। অনেক সময় ওই ওয়েবক্যাম অফ থাকায় আসলে কি জি সবাই আছে কিনা তাও বোঝা যায় না। একটু আপনারা মাঝে মাঝে একটু অন করেন মাঝে মাঝে। একবার জি জি টোটালি যদি ঘুমটা পড়ে থাকলে আমরা বুঝতে পারবো না। আমরা কিন্তু সব মনিটরিং করি যে ক্লাসে কারা প্রেজেন্স। এখানে কিন্তু খুব কঠিন ভাবে অ্যাসেসমেন্ট হয়, আপনারা খেয়াল রাখবেন। কারণটা হলো যে আপনি ক্লাসে যদি খুব ভালো পারফর্ম না করেন তো আপনি এক্সাম গুলোতে ভালো করবেন না। আর এক্সামে ভালো করে যদি আপনি পড়াশোনা না করেন, একটা কাগজ নিয়ে আসলে আপনি কিন্তু ক্যারিয়ার ভালো কিছু করতে পারবেন না। কারণ স্যারের ক্লাস ঠিক আছে খুবই ভালো, কিন্তু আপনি যদি আবার অন্যমনস্ক থাকেন তাইলে কিন্তু স্যার থেকে বেশি অ্যাচিভমেন্ট নিতে পারবেন না। স্যারের ক্লাস বেস্ট এটা আমরা জানি,
কিন্তু আপনারা সবাই কিন্তু রিকোয়েস্ট থাকবে মাঝে মাঝে একটু ওয়েবক্যাম অন করেন। আর মাঝে ক্লাসের জন্য একটু আগে থেকে নেক্সট ক্লাসগুলোতে রিকোয়েস্ট থাকবে এই যাতে অন রাখা যায়, বাসার পরিবেশ হোক অফিসে হোক যেখান থেকে জয়েন করেন একটু অন রাখা যায়, এরকম একটা ব্যবস্থা করে আপনারা জয়েন করবেন। কারণ আপনারা ধরেন এখানে 20-25 জন আছেন, দেখা যায় 2-4 জন অন করেন, বাকিরা করেন না। এটা আমরা কিভাবে বুঝবো যে আপনারা সব বুঝতে পারতেছেন? ঠিক আছে, ক্লাসগুলোতে একটু অ্যাটেন্টিভ থাকেন, রিকোয়েস্ট থাকলো। জি, আসসালামু আলাইকুম। তো না, এটা একটু খেয়াল রাখবেন আপনারা। আর যেটা হচ্ছে আমার দিক থেকে আমি একটু ক্লিয়ার করি, যেহেতু আমি অফিসে থাকি, আর আপনারা তো বুঝতেই পারছেন যে অফিস মিনস হচ্ছে আপনার এখানে কিন্তু আপনার প্রত্যেকটা রুমেই খুবই ট্রান্সপারেন্ট এবং হচ্ছে সিসিটিভি একটা ক্যামেরা থাকে। তো যখনই আপনার এখানে আমি ভিডিওতে আমি যখন ক্লাস নিতে চাই, তখন কিন্তু এটাতে আমি শুধু আমি মানে আমি সহ রেকর্ডেড হয়ে যাই। তো এখন এটা আবার একটু সমস্যা আমার জন্য বা আমার এই প্রতিষ্ঠানের জন্য আর কি, সত্যি কথা বলতে। তো দ্যাটস ওয়াই আমার ক্যামেরাটা কিন্তু একটু অফ থাকে। তবে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা মাঝে মধ্যে একটু ক্যামেরাটা অন করে জানাবেন মনীষ ভাইকে বা মনীষ স্যারকে যে আপনি আসলে আছেন কিনা। কারণ এটা স্বাভাবিক বিষয়, যদি আপনি না থাকেন তাহলে কিন্তু অনেক সময় আপনার যে সঙ্গ আপনার যে মনির ভাই, উনি কিন্তু আপনাদের মনিটর করে এবং দেখবেন মাঝে মধ্যে উনি হাজির হয়ে যায় এবং এগুলা কিন্তু উনি নোট নেয়, যেটা আপনাদের ভবিষ্যতে কিন্তু পাস করতে সমস্যা হবে কিন্তু। সো এটা একটু ভালো মতো আপনি একটু তাছাড়া স্যার এগুলো মাথায় আপনাদের রাখবেন। কানাডায় কিন্তু এই রেকর্ডিং গুলো শেয়ার করতে হয়, অনেক ইনফরমেশন আমরা কানাডার অথরিটির সাথে। কারণ জি কি অনলাইন ক্লাস মানে যাতে কেউ ফাঁকি ঝুঁকি না দেয়, এটা যেন কোনো রকম ওই একটা বাজে বিজনেস এর মতো না হয়, অর্থাৎ মানি ইনকামের মতো না হয়। কারণ এখানে আসলে আমাদের ফিডব্যাক আপনি মনে হয় জানেন যে যারা এখান থেকে কোর্স জি করছে আলহামদুলিল্লাহ এদের স্যালারি, এটা বেশি বলা ঠিক না, এমনও হয়েছে যে 3 গুণ হয়েছে 3 বছরে। মানে 1 লক্ষ টাকা, হুম। 1,25,000 টাকা স্যালারি, সে এখন 3.5 লক্ষ টাকা স্যালারি পায়, অথচ বয়স এখনো 40 ক্রস করে নাই। তো এইগুলো শুধু যে একটা ডকুমেন্টেশন তা না, আপনি যদি নলেজ না নিতে পারেন আপনি লিডিং এ যেতে পারবেন না, আপনার নেক্সট সিও হতে পারবেন না, আপনি প্রমোশনও পাবেন না। আপনাকে ওভারঅল ভালো বিজনেস ফিলোসফি আপনার ভিতরে থাকতে হবে, এই জন্য আপনাদের খুব মনোযোগ দেওয়া দরকার একটা। কারণ সাপ্লাই চেইন কিন্তু ওভারঅল বিজনেস অপারেশনের মেইন জিনিসগুলো আপনাকে দিয়ে দিবে স্ট্র্যাটেজিক ডিসিশনের ক্ষেত্রে। এই জন্য ক্লাসগুলো বারবার করবেন, রিপিট করবেন, ক্লাস স্যারের রেকর্ড, ক্লাসগুলো রেকর্ড হয়, কিন্তু আপনাদের মনোযোগ থাকতে হবে, কিন্তু খেয়াল রাখবেন। তো ঠিক আছে, আমরা আবার পড়াশোনায় আসি। তো আপনারা সবাই তো বুঝতে পারছেন যে কাস্টমারের আসলে প্রথমে আপনাকে বুঝতে হবে যে আন্ডারস্ট্যান্ডিং দ্য কাস্টমার, কাস্টমারকে বুঝতে হবে। যেমন দেখেন কোনো কোনো কাস্টমার কি চায়, ইনোভেশন বা নতুনত্ব। তো আপনাকে যদি আমি জিজ্ঞেস করি ভাই আপনার ইমার্জেন্সি একটা প্রোডাক্ট প্রয়োজন, তা আপনি কি নতুন প্রোডাক্টের জন্য ওয়েট করবেন, নাকি আপনার মার্কেটে যেটা এক্সিস্টিং আছেন সেটাই আপনি নিবেন, কোনটা ভাই? এক্সিস্টিংটা নিব। মার্কেটে যেটা এক্সিস্টিং ট্রেন্ড। যেমন আমি মার্কেটে আরেকটু যেটা সহজভাবে বলি, যখন আমাদের কোভিড হইলো তখন আমাদের জন্য শুধুমাত্র একটা টিকা অ্যাভেলেবেল ছিল, কোনটা? অ্যাস্ট্রাজেনিকা অক্সফোর্ডের, কি মনে আছে? তা আমরা কি ভাই আমরা জানতাম যে অক্সফোর্ডের ওই টিকা ছাড়া আরো দুইটা টিকা ছিল? কোন দুইটা টিকা ভাই বলুন তো, যেটা আসতেছে এখনো আসে নাই, কোন দুইটা টিকা কোভিডের? ফাইজার, ফাইজার তো না। ফাইজার। আর আরেকটা একটা ইন্ডিয়ান ছিল স্যার, আর একটা ভুলে গেছি। ইন্ডিয়ান না, আপনার আপনার অক্সফোর্ড যেটা সেটা হচ্ছে আমরা আমাদের কাছে ছিল, একটা ছিল ফাইজার, আর একটা আমারও এই মুহূর্তে মনে আসতেছে না। তো যাই হোক আমি সেটা বলতে চাচ্ছি না। তো আমরা অ্যাস্ট্রাজেনিকা কি মনে হয়। ফাইজারের জন্য অপেক্ষা করছিলাম? না, অ্যাস্ট্রাজেনিকাই দিয়েছিল। তাহলে মানে আমরা যেটাই হাতের কাছে পাইছি আগে যান বাঁচানো খরচ, সংস্কৃত হচ্ছে এটা। তো এখন এই যে ইনোভেটিভ যখন প্রোডাক্টের কথা বলবেন, তার মানে এটা কার জন্য? এটা কি ইমার্জেন্সি অর্ডারের জন্য নাকি কনস্ট্রাকশন অর্ডারের জন্য ভাই? আপনার ইনোভেটিভ, ইমার্জেন্সি অর্ডারের জন্য। ইনোভেটিভ প্রোডাক্টটা হচ্ছে কি ইমার্জেন্সি না না প্রোডাক্টের এই জন্য? ইনো না ইনোভেটিভ তার কনস্ট্রাকশন। না 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 কনস্ট্রাকশন যেটা আমার অনেক সময় হাতে আছে, কি বুঝতে পারছেন ব্যাপারটা? কনস্ট্রাকশনের জন্য। তো জি জি সবাইকে আমরা জি ক্লিয়ার জি জি কাস্টমারকে কিভাবে আমাকে বুঝতে হবে। জি। তো এরপর দেখেন আমরা জি কাস্টমারকে বুঝার পরে এরপরে স্টেপটা কি খেয়াল করে দেখেন। যে এখানে বলা হচ্ছে, দেখেন আমরা যে পয়েন্টটা পড়ছি, একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য কাস্টমার এন্ড সাপ্লাই চেইন আনসার্টেনিটি। তাহলে কাস্টমারকে বুঝতে হবে, বুঝার পর আমাকে কি করতে হবে? আনসার্টেনিটি, আনসার্টেনিটি দুই প্রকার, একটা হচ্ছে ডিমান্ড আনসার্টেনিটি, একটা হচ্ছে ইমপ্লয়েড ডিমান্ড আনসার্টেনিটি। তো ডিমান্ড আনসার্টেনিটিটা কি? কাস্টমারের ডিমান্ডটা যখন অনিশ্চিত, যেমন ফর এক্সাম্পল এইখানে এখানে একজন কাস্টমার দেখেন উনি মে মাসে তার রাইসের চালের ডিমান্ড ছিল 150 কেজি, জুন মাসে কত বেড়ে হয়েছে 190 কেজি, আবার জুলাই মাসে কমে কত হয়েছে 120 কেজি। বেশ। তাহলে এই যে কখনো 150, কখনো 190, কখনো 120, তাহলে এই যে অনিশ্চয়তা এটা কার? এটা কি সাপ্লায়ারের না কাস্টমারের ভাই? এটা কাস্টমারের। তাহলে এখন এই যে আনসার্টেনটি, এটা কি আনসার্টেনটি অফ কাস্টমার।
তাহলে যখনই আমি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ডিমান্ড আনসার্টেনটি এই কথাটা বলবো, তার মানে কার ডিমান্ড আনসার্টেনটি? কাস্টমারের। কাস্টমারের ডিমান্ড কখনো বাড়তেও পারে, কখনো কমতেও পারে। বলতে পারে। তা এখন অ্যাজ এ সাপ্লায়ার এটা আমার জন্য কি? ডিমান্ড আনসার্টেনটি। কারণ আমার কাস্টমার কখনো বেশি নেয়, কখনো কম নেয়, একটা ভোলাটাইল সিচুয়েশনে আমি আছি। আর ইমপ্লাইড, যখন ডিমান্ড আনসার্টেনটির আগে একটা শব্দ যুক্ত হচ্ছে ইমপ্লাইড, এই আনসার্টেনটিটা কার? সাপ্লাই চেন বা সাপ্লায়ারের। ফর এক্সাম্পল, ইউনিলিভার সে কি সাপ্লাই করে? সে সাপ্লাই করে ডিটারজেন্ট। এটা সে মে মাসে সাপ্লাই করছে মিরপুরে 50 কেজি ডিটারজেন্ট, জুন মাসে 90 কেজি, আবার জুলাই মাসে মাত্র 40 কেজি। তাহলে এই যে সাপ্লায়ার কখনো বেশি সাপ্লাই দেয়, কখনো কম দেয়, আবার কখনো কি আপনার মোটামুটি দেয়। তাহলে এই যে সাপ্লায়ার যখন আনসার্টেন থাকে তখন সেটাকে আমরা কি বলি? ইমপ্লাইড ডিমান্ড আনসার্টেনটি। বাজারে গেছেন আপনার এই যে আপনার নাজির সেল চাল কিনতে, কিন্তু নাই, কারণ কি? সাপ্লায়ার সাপ্লাই দিচ্ছে না। তাহলে এটাকে আমি কি বলবো? ডিমান্ড আনসার্টেনটি বলবো নাকি ইমপ্লাইড ডিমান্ড আনসার্টেনটি বলবো? কোনটা? ইমপ্লাইড ডিমান্ড আনসার্টেন, ইমপ্লাইড। আপনি ঈদের পরের দিন দোকান খুলে বসে আছে দোকানদার, কিন্তু কোনো কাস্টমার আসে না সকালবেলা, তাহলে এটাকে আমি কি বলবো? ডিমান্ড আনসার্টেনটি বলবো নাকি ইমপ্লাইড ডিমান্ড আনসার্টেনটি বলবো? কোনটা? ডিমান্ড, ডিমান্ড। ডিমান্ড আনসার্টেনটি। ডিমান্ড আছে। তাহলে সবাইকে আমরা ক্লিয়ার ডিমান্ড আনসার্টেনটি এবং ইমপ্লাইড ডিমান্ড আনসার্টেনটি? জি। তার মানে ইমপ্লাইড ডিমান্ড আনসার্টেনটি মানে কার কার অনিশ্চয়তা? সাপ্লায়ার। সাপ্লায়ার। ঠিক আছে। জি। তো এবার দেখেন এখানে এই যে অ্যাচিভিং স্ট্র্যাটেজি ফিটের ক্ষেত্রে এই যে ইমপ্লাইড ডিমান্ড আনসার্টেনটি, তার মানে কি? আনসার্টেনটি অফ সাপ্লায়ার। লট সাইজ, কাস্টমার একটা দোকানে গেছেন, যেমন ইমরান সাহেব আপনি একটা দোকানে গেছেন, যাই বলছেন ভাই আমাকে 1000 কেজি পোলাও চাল দেন, জি। তাহলে লট সাইজটা কি? বেশি না কম? বেশি। বেশি। এই যে আপনার কমলা কালার অ্যারো, এটা মানে কি? বেশি। তা আপনি যদি একটা দোকানে যায় বলেন, মুদি দোকানে যায় ভাই আমার 1000 কেজি পোলাও চাল দেন, তার মানে লট সাইজ অনেক বেশি। এই ক্ষেত্রে যিনি দোকানদার উনি কি ভাই 1000 কেজি দিতে পারবে আপনাকে? না। তার যে তার মানে এই যে দিতে যদি না পারে, তাহলে ইমপ্লয়েড ডিমান্ড আনসার্টেনটি, আনসার্টেনটি অফ সাপ্লায়ার, এটা কি বেশি না কম? যিনি এটা সাপ্লায়ার বেশি। 1000 কেজি দিতে পারবে বেশি একবারে? বেশি আনসার্টেনিটি বেশি ইমপ্লাইড তার মানে লট সাইজ যখন আপনি বেশি চাইবেন, তখন এই যে কালোটা কি? সাপ্লায়ারের আনসার্টেনটি, এটা কি হবে? বেশি হবে। বেশি। বেড়ে যাবে। বুঝতে পারছেন? জি, আর জি। আপনি যদি বলতেন ভাই আমাকে 2 কেজি চাল দেন, লট সাইজ কি কম, মাত্র 2 কেজি, তখন হুম। এই যে আপনার আনসার্টেনটি এটা কি কমে এটা যাবে না কমে ভাই? যাবে, এটা কমে যাবে। জি। এখন আপনি একটা দোকানে গেছেন, যাই বলছেন ভাই আমার এই প্রোডাক্টটা লাগবে, কিন্তু আমার রেসপন্স টাইম কি? আমার কাছে অনেক সময় আছে, আপনি দরকার হলে 1 সপ্তাহ পরে দেন, সমস্যা নাই। তার মানে এই যে কাস্টমারের যে রেসপন্স টাইম, এই যে কমলা কালার, এটা হচ্ছে কাস্টমার রেসপন্স টাইম কি? অনেক বেশি। এখন আপনি যদি কোনো দোকানদারকে বলেন ভাই 1 সপ্তাহ সময় নেন, 10 দিন সময় নেন, আস্তে ধীরে ভালো প্রোডাক্ট দেন, তাহলে সে কি আপনাকে দিতে পারবে না? এটা তার দেওয়ার অবশ্যই। সম্ভাবনা কি বেশি হবে না? তখন দেখেন এই যে রেসপন্স টাইম যদি বেশি হয়, তাহলে ইমপ্লয়েড ডিমান্ড আনসার্টেনটি কি হবে? কমে যাবে। কমে যাবে। জি। কি কথা বুঝতে পারছেন সবাই? জি। কমে যাবে। এরপর দেখেন আপনি যদি একটা দোকানে জি, গেছেন, জি। দোকানে যা বলতেছেন ভাই আমার এখনই এই মুহূর্তেই আমার এই 10 রকমের প্রোডাক্ট প্রত্যেকটা 2000 করে লাগবে, এবং এখনই এই মুহূর্তে, তার মানে কি সার্ভিস লেভেলটা কি অনেক বেশি, বেশি। ইনস্ট্যান্ট দরকার। তাহলে এই ক্ষেত্রে ইমপ্লয়েড ডিমান্ড আনসার্টেনটি কি বেশি হবে না? বেড়ে বেশি যাবে। হবে। জি। প্রোডাক্ট ভ্যারাইটি, আপনি একটা দোকানে গিয়ে বললেন ভাই আমার পোলাও চাল লাগবে 10টা ভ্যারাইটি, যেমন শুধু প্রাণের পোলাও চাল দিলে হবে না, প্রাণ, রাঁধুনি, চাষি, আকিস, যত রকমের আছে 10 কোম্পানির পোলাও চাল লাগবে। তাহলে আপনি যদি 10 কোম্পানির ভ্যারাইটি চান, তাহলে আপনার ইমপ্লয়েড ডিমান্ড আনসার্টেনটি কি বেড়ে যাবে না ভাই? বেড়ে যাবে। আপনার ইনোভেশন, আপনি দোকানে যদি বলেন ভাই আমার এমন একটা পোলাও চাল দেন যেটা জীবনে কেউ খায় না, আমি প্রথম খাবো, তাহলে এই যে ইনোভেটিভ নতুনত্ব, তাহলে কি ইমপ্লয়েড ডিমান্ড আনসার্টেনটি বেড়ে যাবে না? জি। জি বেড়ে যাবে। এখন আপনি যদি একটা কোম্পানিকে বলেন ভাই আপনার চ্যানেল কি, যেমন আপনি যখন মুদি দোকানে যান তার চ্যানেল কিন্তু একটা কি? স্টোর, ফিজিক্যাল স্টোর। কিন্তু আপনি যদি কেএফসির কথা বলেন, তার ফিজিক্যাল স্টোর আছে, সে ফুড পান্ডাতে প্রোডাক্ট বিক্রি করে, সে উবার ইটসে প্রোডাক্ট বিক্রি করে, সে মোবাইল ফোনে অর্ডার দিয়ে প্রোডাক্ট বিক্রি করে, সে হোম ডেলিভারি করে, সে অনলাইনে তার ওয়েবসাইটে গিয়ে আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারেন। তাহলে তার ক্ষেত্রে চ্যানেল কি? আপনার অ্যাটলিস্ট 8 থেকে 10টা। জি। তো এখন আপনি যদি কেএফসির কথা বাদ দেন, বাংলাদেশে বেশিরভাগ কোম্পানি, বেশিরভাগ দোকানদার, তার কি 8 থেকে 10টা চ্যানেল আছে ভাই? না। জি না। চ্যানেল মানে কি? আপনি দোকান খুলছেন, এটা একটা চ্যানেল, ফিজিক্যাল স্টোর। মোবাইল ফোনে আপনি অর্ডার নেন, এটা আরেকটা চ্যানেল। ওয়েবসাইট খুলে প্রোডাক্ট বিক্রি করে, এটা আরেকটা চ্যানেল।
আপনি থার্ড পার্টি মনে করেন ফুড পান্ডা, উবার, এদের মধ্যে প্রোডাক্ট সেল করেন, এটা কি আরেকটা চ্যানেল। মাধ্যমগুলোকে চ্যানেল বলা হতো তো ভাই। এখন এই যে মানে আপনার মোডস অফ ডেলিভারি অফ গুডস এন্ড সার্ভিসেস, জি তো এখন আপনি যখন চ্যানেল বেশি চাইবেন, তখন যিনি সাপ্লায়ার, যিনি দোকানদার, তার জন্য এটা একটা অসম্ভব হয়ে যাবে না? অসম্ভব হয় না। তার মানে বুঝতে পারছেন ইমপ্লয়েড ডিমান্ড আনসার্টেনটি কখন বাড়ে? সবাইকে আমরা ক্লিয়ার? জি আচ্ছা, তা এখন এতক্ষণ যেটা বললাম, ওই যে একটু আগে দেখেন, এই যে সরি, ওইটারে এখানে ডিটেলস দেখেন, রেঞ্জ অফ কোয়ান্টিটি ইনক্রিজেস লট সাইজ। আপনার লট সাইজ যখন কাস্টমার বেশি চায়, তখন এই যে ইমপ্লয়েড ডিমান্ড আনসার্টেনটি কি হয়, ইনক্রিজ, বেড়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস লেখা, এই আগের স্লাইডে যা আছে এটা এখানে কি ডিটেলস। আপনি দেখেন রেসপন্স টাইম কি ডিক্রিজেস, তার মানে কি কম, আমার এখনই প্রোডাক্টটা লাগবে, তাহলে লেস টাইম টু রিয়েক্ট অর্ডার, তার মানে এক্ষেত্রে কি হবে, সাপ্লায়ারের আনসার্টেনটি বেড়ে যাবে। ভ্যারাইটি অফ প্রোডাক্ট ইনক্রিজেস, আপনি যদি অনেক বেশি রকমের ভ্যারাইটি চান, যে 10 কেজি 10টা কোম্পানির পোলাও চাল লাগবে, তখন ইমপ্লয়েড ডিমান্ড আনসার্টেনটি কি হবে, বেড়ে যাবে। নাম্বার অফ চ্যানেল যখন আপনি বেশি চান, তখন অটোমেটিক ইমপ্লয়েড ডিমান্ড আনসার্টেনটি বেড়ে যাবে। বেড়ে যাবে আপনি যখন ইনোভেটিভ প্রোডাক্ট বেশি চাইবেন, ইমপ্লয়েড ডিমান্ড আনসার্টেনটি কি হবে, বেড়ে যাবে। বেড়ে যাবে সার্ভিস লেভেল যখন বেশি চাবেন, অটোমেটিক ইমপ্লয়েড ডিমান্ড আনসার্টেনটি কি হবে, বেড়ে যাবে। বেড়ে সবাইকে যাবে। ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি? জি জি স্যার আচ্ছা, এখন দেখেন এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে, একটা হচ্ছে সল্ট, একটা হচ্ছে শার্ট। সল্টের ক্ষেত্রে ভাই আপনি আমরা বলেন, আজকে মনে করেন সামনে কোরবানির, মনে করেন আজকে জুম্মার দিন, আপনারা এরকম কি কখনো হয়েছে পরিবারের সবাই মিলে জুম্মার দিন একটু লবণ বেশি খান, অন্যান্য দিন একটু কম খান, কি এরকম হয় ভাই? না, এরকম হয় না। বা আজকে একটু ঈদ, ঈদ উপলক্ষে আমরা একটু সবাই মিলে সকালবেলা নাস্তা একটু বেশি বেশি করে লবণ খাবো, কি হয়? না না। তাহলে লবণের ডিমান্ড কি ভাই কমে বা বাড়ে? সবসময় একটা একটা কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট। জি, একটা কনস্ট্যান্ট থাকে। তো যেহেতু কনস্ট্যান্ট, তার মানে এক্ষেত্রে ইমপ্লয়েড ডিমান্ড আনসার্টেনটি এটা কি অনেক লো না সবসময়? জি কিন্তু শার্ট, এটা ঈদ উপলক্ষে দেখেন শার্টের ডিমান্ড কি হাই, আবার ঈদের পরের দিন দেখবেন ঠাপাস করে বেড়ে গেছে, কি হয় না? পড়ে গেছে। জি জি পয়লা বৈশাখের শাড়ি, পয়লা বৈশাখের আগের দিন দেখবেন একেবারে আকাশ সমান ডিমান্ড, পয়লা বৈশাখের পরের দিন এই শাড়ির দিকে কেউ ফিরেও থাকে না। থাকে। জি ওই যে আমার মেয়ে 6 বছর বয়স, পয়লা বৈশাখ উপলক্ষে তার দাদা ভাই শাড়ি পাঠাইছে, এই শাড়ির দিকে সারাদিন সে তাকায় আছে, ওই এখানে লিডসে পয়লা বৈশাখ অনুষ্ঠানে গেছে, এরপর এখন আর ওই শাড়ির দিকে ফিরেও থাকে না। আবার ডিমান্ড আসবে কবে ভাই? এই ডিমান্ডটা কবে আসবে আবার? আবার পহেলা বৈশাখ আসবে এই তো 1 বছর পরে। এক তার বছর মানে পর। এই যে যত দ্রুত উঠে আবার তার চেয়ে দ্রুত কি হয়, কমে যায়। তাহলে এই ক্ষেত্রে এটাকে আমরা কি বলবো, হাই ইমপ্লয়েড আনসার্টেনটি। কথা বুঝতে পারছেন ব্যাপারটা? জি তাহলে এই সল্ট যেহেতু সবসময় একটা সার্টেনটি আছে, এই ক্ষেত্রে প্রফিট মার্জিন কি লো না ভাই, যিনি দোকানদার? জি আবার শার্টের ক্ষেত্রে প্রফিট মার্জিন কি অনেক বেশি হাই হাই। হবে। জি আপনার এভারেজ ফোরকাস্টিং এরর, ভাই আমি মনে মনে ঠিক করলাম, আমি মনে মনে চিন্তা করলাম যে এই মাসে আমার বাসায় 2 কেজি লবণ লাগবে, এটা সর্বোচ্চ যদি মেহমান আসে 10% বাড়তে পারে। বা এই মাসে যদি আমি একটু রান্না বান্না কম করি বা বাইরে একটু ঘুরতে টুরতে যাই, তাহলে কি 10% কম লাগবে? জি তাহলে এখানে ফোরকাস্টিং এরর কতটুকু হয়, প্লাস মাইনাস 10%। 10%। কিন্তু এই যে আপনার শার্ট, এইটার আপনি ঈদের সময় ডিমান্ড হয়ে যায় কি একেবারে 100%, আবার ঈদের পরে ডিমান্ড কমে কি হয়ে যায় 40%, কি তাই না ভাই? জি জি তারপর এভারেজ স্টক আউটের কখনো কি শুনছেন দোকানে গেছেন লবণ নাই? না। না, এরকম তা না। আপনি দেখবেন অনেক সময় আপনার পছন্দের একটা শার্ট ঈদ উপলক্ষে দেখবেন আজকে দেখে আসছেন, ভাবছেন একটু পরের দিন আপনার গার্লফ্রেন্ড বা আপনার ওয়াইফ বা আপনার মেয়ে বা আপনার মা বা আপনার প্রিয়জন, এখানে অনেকের কথা বলছি, কেউ না কেউ আপনার প্রিয়জন, তাকে নিয়ে যাবেন একটু সাজেস্ট করার জন্য কোনটা ভালো, বা আপনার বন্ধু হইতে পারে, দেখলেন সবে আছে এখানে আপনার শার্টটাই নেই। তাহলে স্টক আউট কি বেশি না ভাই? কিন্তু জি আপনি আমরা বলেন কখনো এরকম হয়েছে দোকানে গেছেন, মোল্লা সল্টের লবণ কিনতে চাইছেন, দোকানে ওই লবণটা নাই, এরকম হয়েছে কোনোদিন? বা লবণ কিনবেন লবণ নাই, কি ব্যাপারটা ঠিক আছে? জি জি এখন আমি এক ছাত্রের ক্লাসে জিজ্ঞেস করছি, কি ব্যাপার বাবা তুমি সবসময় ক্লাসে এরকম হাফ হাতার মনে করো গোল গোলা টি শার্ট পরে আসো কেন, আজকে একটা প্রেজেন্টেশন তুমি এটা ফর্মাল ড্রেসে আসো? বলে স্যার এটাতে আমি কমফোর্ট ফিল করি। কিন্তু আপনি আমারে বলেন লবণ, এটার স্বাদ মোল্লা সল্ট খান আর তীর খান আর যেটাই খান, কোনো পার্থক্য আছে? যেটা না স্যার। না নাকি এরকম মোল্লা, নাকি এরকম যে ওই কোম্পানির লবণটা একটু তেতো, ওই কোম্পানিটা একটু ঝাল, ওটা একটু ক্রিস্পি, ওটা একটু স্পাইসি, কি এরকম হয়েছে কখনো? না না। স্যার। তাহলে লবণ কি, লবণ ইজ লবণ, সল্ট সুগার,
এগুলো কি কোনো ভিন্নতা আছে? ভিন্নতা একটাই, কি প্যাকেট, আর কোনো ভিন্নতা আছে ভাই? না স্যার। না। তার মানে এক্ষেত্রে স্টক আউট রেটটা কি 1 to 2%, কমচিত, রেয়ার। আর হাই, আর ওই যে ষাটের ক্ষেত্রে দেখবেন কখনো কখনো কিন্তু স্টক আউট হয়ে যায়। হয়ে যায়। সবাইকে আমরা বুঝতে পারছি? এক্সাম্পলটা জি ক্লিয়ার? জি দুটো জি এক্সাম্পল। স্যার। আচ্ছা, এই যে দেখেন সল্ট, প্রেডিক্টেবল সাপ্লাই এন্ড ডিমান্ড। আবার মনে করেন একটা নতুন কমিউনিকেশন ডিভাইস, নতুন, যেটা আমরা এখনো জানি না, এক্ষেত্রে ডিমান্ড এবং সাপ্লাইটা কি হাইলি আনসার্টেন। মানে নতুন একটা কমিউনিকেশন ডিভাইস এখনো পৃথিবীতে আসে নাই, তো আমি কেমনে বলবো ভাই এটা সাপ্লাইটা কি, ডিমান্ডটা কি, এটা কি, বা এটা কতটুকু কাস্টমার দরকার, বা কতটুকু কাস্টমার গ্রহণ করবে, বা কতটুকু এটা সাপ্লাইয়ের অ্যাভেলেবেল হবে, কি এটাকে আমি এখন বলতে পারবো ভাই? না। না স্যার, কি এটা বলতে পারবো? বলা যাবে না এটা। এখন একটা অটোমোবাইল, এই অটোমোবাইল মানে কি একটা গাড়ি ধরেন, এটা কখনো কি প্রেডিক্টেবল সাপ্লাই অ্যান্ড আনসার্টেন ডিমান্ড। যেমন করোনা হইলো কত সালে, 2020 সালে, কি মনে আছে ভাই? জি জি এই 20 সালে আপনার সাপ্লাই প্রেডিক্টেবল, জাপান তারা প্রচুর পরিমাণে গাড়ি তৈরি করে পুরো পৃথিবীর অনুন্নত দেশের, যেমন বাংলাদেশের জন্য টয়োটা গাড়ি ধরেন, তাদের প্রোডাক্ট তৈরি করে ফেলেছে, সাপ্লাই কি প্রেডিক্টেবল। বাট হঠাৎ করে করোনার কারণে মানুষ যখন ঘরে ঢুকে গেছে, তার কি গাড়ি দরকার আছে ভাই? না না। স্যার। তখন কি হয়েছে, ডিমান্ডটা আনসার্টেন হয়ে গেছে। আচ্ছা ঠিক আবার আছে। নিউ নরমাল মানে কি, করোনার পরে যখন আস্তে আস্তে সব স্বাভাবিক হইলো, তখন কি হইলো, প্রেডিক্টেবল ডিমান্ড, মানুষের আবার ডিমান্ডটা বেড়ে গেছে। ভাই যতই নর্মাল হোক, বাসে চলাচল করা ঠিক হবে না, যতই কষ্ট হোক একটা গাড়ি হলে খুব ভালো, একটু সেফলি চলাচল করা যায়। তখন আমাদের চাহিদা বেশি, কিন্তু জাপানে তখন আবার লকডাউন, তখন জাপান থেকে আবার গাড়ি আসতেছে না, গাড়ি আর মার্কেটে পাওয়া যায় না। তার মানে কি আনসার্টেন সাপ্লাই অ্যান্ড সাপ্লাই। প্রেডিক্টেবল ডিমান্ড। তার মানে কি এই যে এক্সিস্টিং অটোমোবাইল, কখনো কি হইতে পারে, এটা প্রেডিক্টেবল হয়, কখনো আনপ্রেডিক্টেবল হয়, এটা মাঝামাঝি একটা অবস্থা। কিন্তু লবণ, সারা জীবন সাপ্লাই ডিমান্ড দুইটাই কি প্রেডিক্টেবল। আমার অসুস্থ হইলেও লাগবো, অসুস্থ না হইলেও লাগবো। আবার নতুন একটা কমিউনিকেশন ডিভাইস, এটা জিনিসটাকে, এটা কি খায় না মাথা দেয় না কানে দেয় না নাকে দেয়, এটা আমি জানি না, তো আমি কেমনে করবো এটার কি সাপ্লাই বা ডিমান্ডটা, এটা কতটুকু সার্টেন বা আনসার্টেন, ইজ ইট পসিবল? না না। স্যার। সবাইকে আমরা বুঝতে পারছি, আমি ক্লিয়ার? জি জি আচ্ছা, তো এখন দেখেন স্টেপ 2। তার মানে আমরা স্টেপ 1-এ কি দেখলাম, দুইটা বিষয়, একটা হচ্ছে কি দেখেন আন্ডারস্ট্যান্ডিং দ্য কাস্টমার, কাস্টমারকে আমরা বুঝলাম, আরেকটা কি সাপ্লাই চেইন আনসার্টেনটি। এই সাপ্লাই চেইন ওকে। আনসার্টেনটিকে আমরা কি বলি, আচ্ছা ঠিক আছে। ডিমান্ড আনসার্টেনটি নাকি ইমপ্লয়েড ডিমান্ড আনসার্টেনটি ভাই? ইমপ্লয়েড ডিমান্ড আনসার। ইমপ্লয়েড ডিমান্ড আনসার্টেনটি, ভেরি গুড, ইমপ্লয়েড। ইমপ্লয়েড। তো এবার আসেন আমরা স্টেপ 2-টা কি বলছে, আন্ডারস্ট্যান্ডিং দ্য সাপ্লাই চেইন, সাপ্লাই চেইনকে বুঝেন। মনে রাখবেন সাপ্লাই চেইন দুই প্রকার, এটা এখন থেকে মাথায় ঢুকাই নেন, আগামী 17 ক্লাস পর্যন্ত লাগবে। কোন দুই প্রকার, একটা হচ্ছে রেসপন্সিভ সাপ্লাই চেইন, একটা হচ্ছে এফিশিয়েন্ট সাপ্লাই চেইন। রেসপন্সিভ মানে কি, আপনি যাহা চান তাহাই পাবেন, কিন্তু টাকাটা একটু বেশি লাগবে, এটা হচ্ছে রেসপন্সিভ সাপ্লাই চেইন। যেমন দেখেন কি বলছে, সাপ্লাই চেইন রেসপন্সিভনেস, অ্যাবিলিটি টু রেসপন্ড টু ওয়াইড রেঞ্জ অফ কোয়ান্টিটিস ডিমান্ডেড। আপনার অনেক বেশি পরিমাণে প্রোডাক্ট দরকার, আপনাকে কোম্পানি সেটাই প্রোভাইড করছে। আপনার ফাস্টার ডেলিভারি দরকার, কোম্পানি আপনাকে ফাস্ট ডেলিভারি দিচ্ছে। আপনার লার্জ ভ্যারাইটি অফ প্রোডাক্ট দরকার, আপনাকে সেটাও দিচ্ছে। আপনার ইনোভেটিভ প্রোডাক্ট দরকার, আপনাকে সেটাও দিছে। সার্ভিস লেভেল বেশি দরকার, সেটাও দিছে। আপনার যা যা দরকার সব দিছে, তখন সেটাকে আমরা কি বলি, রেসপন্সিভ। রেসপন্সিভ। কাস্টমার যা চায় আমি তাহাই দিব, কিন্তু মনে রাখবেন এটা প্রাইসটা বেশি হবে। আর এফিশিয়েন্ট মানিটা কি, নো, কাস্টমার যাহা চাইবে আমি তাহাই দিব না, কারণ আমার টার্গেটটাকে আমি ইকোনমি, সস্তা প্রোডাক্ট দিব। তো সস্তা প্রোডাক্ট দিলে এখন আপনি আপনি চাইতেছেন ফাস্ট ডেলিভারি, বিমানে প্রোডাক্ট পাঠাইতে, আর আমি যদি রিক্সার ভাড়া নিই কি হইব? না। না স্যার। তো তাইলে এই ক্ষেত্রে কি ভাই হবে ভাই, আপনারা পাঠাইলাম বিমানে আর আপনি ভাড়া দিবেন রিক্সার, কি হইব আমার জিনিসটা? না না। তাহলে এই ক্ষেত্রে কি এফিশিয়েন্ট মানে কি, যত কম খরচে প্রোডাক্টটা তৈরি করা যায়, যত কম খরচে প্রোডাক্টটা ডেলিভারি করা যায়, ওটা হচ্ছে এফিশিয়েন্ট সাপ্লাই চেইন। যেমন ফর এক্সাম্পল এখানে খেয়াল করে দেখেন, এই যে রেসপন্সিভ উপরে হাই, এই হাইটা মানে কি হাইলি রেসপন্সিভ, আর লো মানে কি লো রেসপন্সিভ। আবার এদিকে দেখেন কস্ট অথবা ইফিশিয়েন্ট, এখানে লো মানে কি লো ইফিশিয়েন্ট বা লো কস্ট, আর এখানে হাই মানে কি হাই ইফিশিয়েন্ট বা হাই কস্ট। যেমন এই বরাবর দেখেন আরং এবং ডেল, হাইলি রেসপন্সিভ, হাইলি কস্টলি। কস্ট।
এখন আপনি বলেন এই যে অঞ্জন আর এসআর, লো রেসপন্সিভ, লো কস্ট, কম্পারেটিভলি চিপার। যেমন আমি যদি বলি ভাই আরং এর থেকে একটা পাঞ্জাবি যদি আপনি কিনেন আর অঞ্জনের থেকে আরেকটা পাঞ্জাবি কিনেন, দুইটার প্রাইস কি সেম হবে? না স্যার। এবং আপনি দেখবেন আরঙে যদি যান দেখবেন রোজার ঈদ উপলক্ষে রোজার ঈদের আপনার জামা কাপড়, না কোরবানি ঈদ উপলক্ষে কোরবানির ঈদ, পহেলা বৈশাখ, আপনার ইভেন 21শে ফেব্রুয়ারি আমি সারপ্রাইজড, ভ্যালেন্টাইন্স ডে, পহেলা ফাল্গুন, পুজো, এমন কোনো ফাংশন নাই যেটা উপলক্ষে তারা জামা কাপড় তৈরি করে না। হাইলি কাস্টমাইজ, এবং তাদের প্রোডাক্টের দামও বেশি। কিন্তু অঞ্জন আপনি কি ভাই এত ভ্যারাইটি পাবেন অঞ্জনে? না। না এত তাহলে তার মানে অঞ্জনটা কি, তারা কি বলা হচ্ছে কি লো কস্ট লো রেসপন্সিভ, আর আরং আর ডেল এটা কি হাই কস্ট হাইলি এক্সপেন্সিভ। হাইলি এক্সপেন্সিভ। আপনার ডেলে যদি যা বলেন ভাই আমার এই এই জিনিস লাগবে, আপনার মন মতো করে দিবে কিন্তু টাকাটা বেশি লাগবে। আর এসার আগের থেকে ল্যাপটপ বানায় বসে আসছে ভাই, এ যা আছে তাই নিলে এটাই নিতে হইব, টাকাটাও কম। কি বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে সবাইকে আমরা বুঝতে পারছি জি দুটার ভিতরে পার্থক্যটা কি? জি স্যার। এখন আমি যদি বলি ভাই কম্পেয়ার করেন উবার আর লোকাল বাস, উবার আর লোকাল বাস, উবারটা কি রেসপন্সিভ নাকি রেসপন্সিভ। আপনার রেসপন্সিভ। ইফিশিয়েন্ট সাপ্লাই চেইন কোনটা? আর উবার আপনার বাস লোকাল বাস লো এফিশিয়েন্ট। কস্ট। লো কস্ট ইফিশিয়েন্ট। কি কথা বুঝতে পারছেন ব্যাপারটা? এখন এখানে দেখেন এই যে কম্পিউটারের কথা বলা হচ্ছে, ডেল হাইলি রেসপন্সিভ, সবচেয়ে ভালো কোয়ালিটি। এর থেকে একটু কম কি আবার এইচপি, সামহট রেসপন্সিভ। তার চেয়ে একটু কম কি আসুস, সামহট ইফিশিয়েন্ট। আর সবচেয়ে সস্তা কোনটা? এসার, সামহট হাইলি ইফিশিয়েন্ট। কি বুঝতে পারছেন ব্যাপারটা? জি। এরপর দেখেন স্টেপ Efficient, 3, highly দেখেন efficient, তার মানে জি, সাপ্লাই চেইন দুই প্রকার, একটা হচ্ছে ইফিশিয়েন্ট সাপ্লাই চেইন, একটা হচ্ছে রেসপন্সিভ সাপ্লাই চেইন। responsive, ইফিশিয়েন্ট সাপ্লাই চেইন কোনটা? এসআর। আর ডেলটা কি? রেসপন্সিভ সাপ্লাই চেইন। responsive, জি, তো এখন যদি আমরা একটু খেয়াল করে দেখেন এই যে রেসপন্সিভ এবং ইফিশিয়েন্ট সাপ্লাই চেইনের ভিতরে পার্থক্য আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আপনাদেরকে আমি সময় দিলাম 2 মিনিট, সবাই এটা দেখেন। lowest cost, quick response, reliable products, designs to the cost, assembled to models.
হ্যালো এভরিওয়ান, কি বল, সবাই কি বুঝতে পারছেন? এটা বুঝতে কোনো সমস্যা জি হচ্ছে স্যার ভাইরা? স্যার কোনো আচ্ছা স্যার, প্রবলেম বুঝতে? বাফার ইনভেন্টরিটা খালি একটু যদি বলতেন। হ্যাঁ এটা একটু আচ্ছা আচ্ছা, বাফার ইনভেন্টরি, যেটা একটু মানে ইনভেন্টরি স্ট্র্যাটেজি। যেমন দেখেন, ইফিশিয়েন্ট মানিটা কি, আমার খরচ কমাইতে হবে। কমাই এখন দেবে। মনে করেন বাফার ইনভেন্টরি কি, আপনার রেসপন্সিভ। রেসপন্সিভ মানে কি, আপনি একটা তখন দোকানে গেছেন, যা বললেন ভাই আমার এই প্রোডাক্টটা লাগবে। তো হুম, তখন আপনাকে যদি এই প্রোডাক্টটা লাগে এবং এত বেশি পরিমাণে লাগে, তো এটা সাপ্লাই দিতে হলে আমার দোকানের সাইজটা কি কম, মানে ছোট হলে চলবে নাকি বড় হইতে হবে ভাই? বড় বড় হতে লাগবে। হবে। তো এখন বড় আপনি দেখবেন, আপনি যদি লাস্ট ফার্মাতে যান, দেখবেন দোকানটা সুবিশাল। হুম, জি ইভেন আপনি দেখবেন লাস্ট ফার্মার পিছনে, আপনি বেশিরভাগ লাস্ট ফার্মার পিছনে আরো বিশাল বড় একটা ওয়্যার হাউস বা একটা গোডাউন আছে, আলাদা 2 রুম 3 রুম নিয়ে। জি হ্যাঁ, আবার আপনি যদি মহল্লার একটা ডিসপেন্সারিতে যান, ওখানে দোকানের সাইজটা ছোট না ভাই? ছোট। ছোট অনেক। তো ওখানে তার মানে কি, আপনার খরচ কমাইছি কিভাবে, আমি দোকানটাকে ছোট করে, এবং এখানে আমার ছোট প্রোডাক্টও করে। কম। তো আচ্ছা বাফার আচ্ছা। ইনভেন্টরি হচ্ছে আপনার এমন একটা ইনভেন্টরি স্ট্র্যাটেজি, যখনই ফর এক্সাম্পল লাস্ট ফার্মায় আমার মনে করেন একটা নাফা ট্যাবলেট মনে করেন 2000 পাতা আছে। তো আমি কি হুম, করলাম ওখানে অটো, আপনি যদি লাস্ট ফার্মাতে প্রোডাক্ট কিনেন, আপনার প্রোডাক্ট কেনার সময় কি আপনার সফটওয়্যার এন্ট্রি দিতে হয় না? জি ওরা যখন প্রোডাক্টটা বিক্রি করে সফটওয়্যার এন্ট্রি দেয় না ভাই? জি জি তো মনে করেন এখন আমার সফটওয়্যারে শো করতেছে লাস্ট ফার্মাতে নাপা ট্যাবলেট আছে 200 পাতা। তো আমি সফটওয়্যারে দিয়ে দিলাম, যখনই আমার নাপা ট্যাবলেট 100 পাতার নিচে নেমে আসবে, রেস্ট রেস্ট অফ দ্য অ্যামাউন্ট লেস দেন 100, সাথে সাথে হুম, এটা অটোমেটেড মেসেজ যাবে কার কাছে? নাপা ট্যাবলেট কে তৈরি করে? বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল। যে দেখছি। আমার নাপা সাপ্লাই শেষ, হবে। অমুক হুম, দোকানে আমার নাপা লাগবে, তুমি সাপ্লাই দাও। হুম, তো এখন যতবারই দিবা ততবারই কটা করে, ধরেন আমার এখন আছে 98 পাতা, তার মানে আমার 102 পাতা আরো লাগবে, কারণ আমি 200 পাতা করে সবসময় রাখবো। হুম, জি তাহলে এই যে অটোমেটেড মেসেজটা চলে যাচ্ছে সফটওয়্যারের মাধ্যমে, এটা কি বাফার ইনভেন্টরি। কিন্তু মহল্লার একটা ছোট্ট মুদি দোকান বা মহল্লার একটা ছোট্ট ডিসপেন্সারি, তারা কি বাফার ইনভেন্টরি করা সম্ভব? তারা কি সফটওয়্যারে ইনপুট দিতে পারে? না, তারা কি ছোট করে না। দেখবেন, যে কাগজে কলমে একটা লম্বা একটা চিকন খাতায় লিখে হ্যাঁ রাখে। লিখে দেখবেন রাখে। 1 মাস 10 দিন পরে তারা হিসাব করে দেখে ভাই আমার কোন প্রোডাক্ট কটা বিক্রি গেলো, তার মানে আমার তো মনে হয় এটা কমে গেছে, আমার নিয়ে আসা উচিত। তারা মাসে একবার দেখবেন যে মিটফোর্টে যায়, পুরান ঢাকায় যায়, কেন? ওষুধ কেনার জন্য। বা অনেক সময় তাদের দোকানে এসে ওষুধ দিয়ে যায়। কে এখন বুঝতে পারছেন হোয়াট ইজ বাফার ইনভেন্টরি? জি জি স্যার। আর কোনো সমস্যা আছে এখানে কোনোটা বুঝতে ভাই? না না, এখানে আচ্ছা, তা এরপর যদি আমরা সামনের দিকে যাই, একটু খেয়াল করে দেখবেন এই যে এক্সপ্যান্ডিং স্ট্র্যাটেজিক স্কোপ। তো আমরা এটা সরাসরি এই ছবিটা দেখি, তাইলে বুঝতে পারবো। তো আপনাদের মনে আছে সাপ্লাই চেনে আমার কয়টা স্টেজ ছিল? টিপিক্যালি 5টা স্টেজ: সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার, ডিস্ট্রিবিউটর, রিটেলার, কাস্টমার। কি মনে আছে ভাইরা? জি। জি আচ্ছা, এরপর আজকে আমরা দেখলাম কম্পিটিটিভ স্ট্র্যাটেজি, প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি। জি এখন একটা কোম্পানি দেখেন, এই যে বড় যে সার্কেলটা, এই বড় সার্কেলটা কি সবগুলোরে কভার করছে না? জি তো যখন সব, সব মানে কি ইন্টার, ইন্টার মানে কি সব। তাহলে এই যে সবগুলা মনে করেন, সাপ্লায়ার তার একটা কোম্পানি আছে, ম্যানুফ্যাকচারার তার একটা কোম্পানি আছে, ডিস্ট্রিবিউটর একটা আলাদা কোম্পানি, রিটেলার একটা আলাদা কোম্পানি, কাস্টমার কি আলাদা একটা পার্টি। তাহলে এই যে সবগুলো কোম্পানিকে তারা নিছে, সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার, ডিস্ট্রিবিউটর, রিটেলার এবং কাস্টমার, এটাকে আমরা কি বলছি? ইন্টার কোম্পানি। এবং তার যতগুলো কাজ, কি কাজ? কম্পিটিটিভ স্ট্র্যাটেজি, প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি। তাহলে এটাকে আমরা কি বলবো? ইন্টার ফাংশনাল। কি আমার কথা কি ক্লিয়ার? জি জি তাহলে এই যে সবগুলো ইন্টারফ্যাশন যেহেতু আছে, এটাকে আমরা কি বলছি? ইন্টার, TER, মানে কি সব। এখানে কি একটা সবগুলো। কম আছে ভাই? একটা কি কম আছে ফাংশন? জি না। তা একটা কোম্পানি কি কম আছে? নাই। তার মানে এটা কি নাই। ইন্টার কোম্পানি, ইন্টার ফাংশনাল। এরপর দেখেন এই যে লম্বা একটা ডিম, কি দেখতে পাচ্ছেন? জি এখানে কি সবগুলো কোম্পানি আছে নাকি শুধু একটা আছে? কোনটা? শুধু ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটর আছে তাহলে এখন দেখেন আমি কি ইন্টার বলছি না ইন্ট্রা? ইন্ট্রা মানে কি একটা, একটা। কি ঠিক আছে? ইন্ট্রা জি কোম্পানি। ইন্ট্রা কোম্পানি। কিন্তু এই বরাবর দেখেন ফাংশন কিন্তু সবগুলাই আছে। এই দেখেন, এই বরাবর কম্পিটিটিভ স্ট্র্যাটেজি, এই জি বরাবর প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, সাপ্লাই চেইন সাপ্লাই স্ট্র্যাটেজি, চেইন মার্কেটিং স্ট্র্যাটেজি। তার মানে এটা কি ফাংশনালটা কি হবে? ইন্টার ফাংশনাল। কারণ কি, আমি সবগুলো ফাংশন কভার করছি। জি এবং কি লেখছে দেখেন, ইন্ট্রা কোম্পানি, ইন্টার ফাংশনাল এট ডিস্ট্রিবিউটর। কি সবাইকে আমরা বুঝতে পেরেছি? জি সবাইকে আমরা বুঝতে পেরেছি? জি জি আচ্ছা,
এরপর দেখেন এই যে একটা ছোটখাটো একটা ডিম কি দেখতে পাচ্ছেন, জি এখানে যদি দেখেন এখানেও কি একটা মাত্র কোম্পানি কি ডিস্ট্রিবিউটর, তাহলে কি হবে ইন্ট্রা ডিস্ট্রিবিউটর কোম্পানি। এবং ইন্টার এখানে কিন্তু কোম্পানি দেখেন ফাংশন শুধু একটা কি সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি, জি তাহলে এটাকে আমরা কি বলছি ইন্ট্রা ফাংশনাল। ফাংশনাল ইন্ট্রা কোম্পানি মানে একটা কোম্পানি কোনটা ডিস্ট্রিবিউটর, ইন্টার জি ফাংশনাল একটা ফাংশন কোনটা সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি। এবং আমরা কি বলছি ইন্ট্রা কোম্পানি ইন্ট্রা ফাংশনাল এর ইন্টার ডিস্ট্রিবিউটর, সবাই কি ফাংশনাল ক্লিয়ার? জি এখন দেখেন আরো ছোট্ট, একদম ছোট্ট দেখতে পাচ্ছেন, জি তার মানে এটা কি কোম্পানি একটা ইন্ট্রা কোম্পানি কোনটা ডিস্ট্রিবিউটর। আর আপনাদের তো মনে আছে ভাই সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি তিনটা অপারেশন, তিনটা নিয়ে গঠিত, কোন তিনটা জিনিস? একটা হচ্ছে অপারেশন ম্যানেজমেন্ট, অপারেশন আরেকটা ডিস্ট্রিবিউটর কি ডিস্ট্রিবিউশন আর একটা ডিস্ট্রিবিউটর ও সার্ভিস লজিস্টিক ম্যানেজমেন্ট, আরেকটা কি সার্ভিস সার্ভিস ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট তো এখন মনে করেন সে শুধুমাত্র এই তিনটার ভিতর একটা কাজ করে, হইতে পারে সার্ভিস, অপারেশন হইতে ডিস্ট্রিবিউশন পারে এন্ড সার্ভিস। অপারেশন, হইতে পারে সে আপনার অপারেশন। এখন দেখেন এখানে কি ধরে নিছি আমরা, ইন্টার কোম্পানি ইন্টার অপারেশন ইন্টার মানে কি অপারেশন শুধু একটা কাজ করে অ্যাট ডিস্ট্রিবিউটর। তাহলে আমরা কি সাপ্লাই চেইনের স্কোপটা বুঝতে পারছি ভাই? জি সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার। তা আপনাদের এই চ্যাপ্টার এখানে শেষ, কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে ভাইরা? আচ্ছা মনির ভাই, হ্যাঁ, থ্যাংক ইউ। মনির ভাই, হ্যালো, মনির ভাই কি আছেন? হ্যালো, হ্যালো। আচ্ছা হয়তো বা ওয়াশরুমে যেতে পারে। তো আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, সবার সাথে আগামীকাল আবার দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। জি ঠিক আছে আসসালামু আলাইকুম আমাদের মিটিং কি শেষ? হ্যাঁ স্যার, চলে গেল, মিটিং তো শেষ। আজকের মতো শেষ না? ক্লাস তো শেষ হয়ে গেল তো হোস্ট তো এখনো দেখি কই হোস্টের কোনো খবর পাওয়া যাচ্ছে না ভালো করে বুঝতে পারিনি, এটা তো সিএমএ পড়ছেন না, তো সাপ্লাই চেইন না? না সাপ্লাই চেইন অ্যাকচুয়ালি সিএমএ টা তো আপনার সাপ্লাই চেইন থেকেই দিবে সিএমএ তো না এটা হলো আপনার সিএসসিএম সার্টিফাইড সাপ্লাই চেইন ম্যানেজার আচ্ছা। তো এটা আচ্ছা, আমি মনে হয় তাহলে একটু কনফিউজ হলাম। ও দুটো অ্যাকচুয়ালি সিএমএ আর সিএসসিএম দুটা কি মানে একই সাথে প্যারালালি তারা ক্লাস শুরু করছে নাকি? না ওনারা মনে হয় ইনভাইট করেছে যে 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 মানে কেউ যদি সবগুলো ক্লাস করতে চায় করতে পারে মানে আচ্ছা আচ্ছা। আপনার ওটার সাথেও তো সাপ্লাই চেইনের একটা সম্পর্ক আছে আচ্ছা আচ্ছা, ওকে। তো অ্যাকাউন্টিং এর সাথে সাপ্লাই চেইনের যে সম্পর্ক এটার কারণেই মানে ওটা ফ্রি করে দিয়েছে আবার যারা সাপ্লাই চেইন করছে তারা চাইলে ওটাও করতে পারে ওকে ওকে। তো সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট যেটা সিএমএ, তো ওইটার হ্যাঁ ক্লাস কি মানে এখন শুরু হয়নি না? মানে আমি এটা আসলে মনে হয় নেক্সট আগামীকাল মনে হয় হবে ওই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একজন স্যার নিবেন ওকে সম্ভবত ওকে। তো শাফিউর রহমান তুহিন ভাই, না জি আপনি কথা জি বলুন। আচ্ছা, তুহিন জি ভাই জি কি আমি আপনি বলছি না ট্রেনের জন্য নাকি আপনি না সিএম আমি এর জন্য? সিএসসিএম এর জন্য করছি
সিএসসিএম এর জন্য? জি ওকে, মানে সাপ্লাই চেইন ম্যানেজার জি যেটা। সাপ্লাই চেইন ম্যানেজার যেটা yes। ওকে ওকে, তাহলে মনে হয় সবাই লিভ করছেন না আজকে। লিভ নিয়ে উনি যেহেতু নাই, আমাদের মনে হয় লিভ নেওয়া উচিত, অনেকক্ষণ তো হয়ে গেল। হ্যাঁ মনে হচ্ছে। ওকে, ঠিক ঠিক আছে আছে। জি। আসসালামু আলাইকুম। আসসালাম, সরি। জি।